So officially this is our online classroom 2, which means we will cover 2 lecture 3 and 4. In today's lesson, we will start up our chapter. So in your screen, you can see that I already opened the book of Financial Institute and Markets by Miskin and Stanley. এই বুকটা আপনাদের সাথে হচ্ছে কি আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করা আছে। আমি দেখেছি যে আমার ক্লাসে যে 7 জন স্টুডেন্ট আছেন 7 জনই হচ্ছে গিয়ে আমার গুগল ক্লাসরুমে আছেন, সো দ্যাট আমি আর গুগল ক্লাসরুম নিয়ে কোনো ইনফরমেশনে গেলাম না। So in your Google Classroom, you will find out all the detail, actually each and every detail, okay? And you are allowed write up your queries over there. So I would try my best to solve those. So আমরা actually এই চ্যাপ্টারটা ফলো করব। আচ্ছা সিয়ার, আমি কি এই চ্যাপ্টারটা তো শেয়ার করেছি, আমি কি চ্যাপ্টার 1 এর পাওয়ারপয়েন্ট স্লাইড শেয়ার করেছি আপনাদের সাথে? গুগল ক্লাসরুমে কি কোনো পাওয়ারপয়েন্ট স্লাইড শেয়ার করেছি চ্যাপ্টার 1 এর? why will study financial market এরকম কি কোনো স্লাইড শেয়ার করেছি আমি? আচ্ছা আমি একটু দেখে নিই। জি ম্যাডাম, শেয়ার করা আছে। একটু দেখে নিই, শেয়ার করেছেন না? হ্যাঁ করা আছে ম্যাম। আচ্ছা আমি একটু দেখে নিই, তারপর তা যদি না করে থাকে সেক্ষেত্রে আমি সেটা করে দিব। why should financial market and institution ওটা আমি শেয়ার করেছি কিনা জাস্ট ওটাই জানতে চাচ্ছি। This is our Google Classroom. Just Google Classroom টা ওপেন করলাম। So this is our Google Classroom. যদিও সবাই আছেন, জাস্ট আরেকবার একটু দেখিয়ে দিই যেহেতু এটা রেকর্ড হচ্ছে। So this is our Google Classroom code VDUKH. All are in small letter 45. This is our Google Classroom code. So when you press this and just press the button join a class and then write down this class code, so you will find out my class. So just আমি আমার মেক শিওর হওয়ার জন্য আমি জাস্ট একটু দেখে নিচ্ছি যে আমি পোস্ট করেছি কি না। হ্যাঁ করেছি, জানি পোস্ট। আচ্ছা যখন এখানে আসি একটু বলে দিই, আমি ক্লাস যেভাবেই নিই না কেন আমি কিন্তু ক্লাস লিংক এই যে আগে থেকে প্রায় নোটিসে শেয়ার করে রাখি। এই জন্য গুগল ক্লাসরুমটাকে আমি আমার বেসিক যেটাকে বলা যায় যে ক্লাস কন্ডাকশন প্ল্যাটফর্ম হিসেবে ধরে নিয়েছি, যে এখানে আপনি সব ডিটেল পাবেন এবং ক্লাস রেকর্ডিংটা আমি এখানেও দিয়ে দিই। আপনার যদি মনে হয় যে আপনি গুগল ক্লাসরুমে যে সার্চ করে খুঁজে বের করবেন ক্লাস রেকর্ডিং, আপনি সেভাবেও যেতে পারেন। আপনি ইউটিউবে যে যদি সার্চ করে মনে করেন খুঁজে বের করবেন সেটাও যেতে পারেন। ইউটিউবের ক্ষেত্রে আমি আপনাকে একটা সাজেশন দেব, সেক্ষেত্রে আপনি যখন ওয়াইফাই কানেকশনে থাকবেন সেক্ষেত্রে প্লেলিস্টটা সেভ করে দিবেন, যে ডাউনলোড করে রাখা যেন অফলাইন ভার্সনের জন্য সেভাবে ডাউনলোড করে রাখবেন, সো দ্যাট আপনার আর বারবার ডেটা খরচ হবে না। একবার ডাউনলোড করে রাখবেন, আপনি সেখান থেকে আনলিমিটেড টাইম ইউজ করতে পারবেন। সো চলে যাই, আজকে আমরা হচ্ছে গিয়ে যেটাকে বলছিলাম যে মিসকিনের আমরা ফার্স্ট চ্যাপ্টারটা স্টাডি করব, ওয়াই স্টাডি ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউট। আমরা এই চ্যাপ্টারটা ফুললি ফলো করব। সো এই চ্যাপ্টারে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে আমরা ফার্স্টে আইডিয়া নিব হচ্ছে গিয়ে যে সিকিউরিটি কি, বন্ড কি, অ্যাসেট কি, এগুলো সম্পর্কে জানবো। হোয়াট ইজ ইন্টারেস্ট রেট, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। দেন আমরা বিভিন্ন টাইপের মার্কেট গুলো সম্পর্কে, যেহেতু আমি একটু বলে নিই আচ্ছা কিভাবে আগাচ্ছি সেটাও বলি। যেহেতু ওরা স্কিনের মজার বিষয় হচ্ছে কি চ্যাপ্টার মানে কোর্সটা নেম ওয়াইজ আগিয়েছে। সো কি আছে ফাইন্যান্সিয়াল মার্কেট দেন ইনস্টিটিউট। সো আগে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে জানবো, দেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সম্পর্কে জানবো। ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে জানতে হলে ফাইন্যান্সিয়াল মার্কেটে যেই প্রোডাক্ট গুলো সেল হবে, যে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, বন্ড, শেয়ার, সিকিউরিটিজ, এগুলো নিয়ে কিন্তু উনি ফার্স্ট আইডিয়া দিয়েছেন। আফটার দ্যাট হচ্ছে গিয়ে উনি ফাইন্যান্সিয়াল মার্কেট গুলো নিয়ে বলা শুরু করছেন, স্টক মার্কেট, দেন হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এগুলো সম্পর্কে উনি বলা শুরু করেছেন। দেন হি টক অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে আমার যেমন ব্যাংক আছে, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হিসেবে সরি মাই মিস্টেক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে আমার যেমন ব্যাংক আছে তেমনি নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যেও কিন্তু আরো কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, ইনভেস্টমেন্ট ব্যাংক হতে পারে, এগুলো নিয়ে কিন্তু সে কথা বলেছে। এগুলোকে আবার আরেকটা কেসে আমরা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটসও বলে থাকি। এগুলো নিয়ে বলেছে। তারপরে বলেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সম্পর্কে যখন জেনে গেলাম,
দেন আমরা চলে যাব কয়েকটা কি পয়েন্টস ধরে, যে ওয়াই উই আর গোইং টু স্টাডি অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। তো সেই কতগুলো কি পয়েন্ট ধরে, যে ফাইন্যান্সিয়াল মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে জানবেন, দেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, দেন হাউ সেন্ট্রাল ব্যাংক অ্যাকচুয়ালি কন্ট্রোল ওভারঅল financial market and conduct the monetary policy. Monetary policy is very important in economic system. So then they talk about that, then how the international financial system operates, then how a bank and other financial institute operates, then what is financial innovation and how you are involving in the financial innovation. Okay, and finally, what's your managerial as a managerial perspective, what's the application of financial market over here. So you will get to know about this from this chapter. এইভাবে হচ্ছে কি আমাদের এখানে এটা কমপ্লিট করেছে। সো আমি আজকে, যদিও আমার একটু ইচ্ছা ছিল এক্সেল ফাইলে আমি আপনাদের কিছু কাজ দেখাবো, আমি হয়তো এটা নেক্সট ক্লাসে দেখাবো, এটাই হয়তো আজকে জাস্ট স্কিপ করে যাও। আদারওয়াইজ পুরো চ্যাপ্টারে যা যা বললাম এগুলো প্রত্যেকটা পার্টে আমি আসলে ফলো করব। সো চলে আমি এটার জন্য আমার একটা স্লাইড মেক করা আছে, আই অলরেডি শেয়ার দ্যাট স্লাইড উইথ ইউ। তো ওই স্লাইডটাই আমি জাস্ট ওপেন করলাম, আপনাদের গুগল ক্লাসরুম থেকেই ওপেন করলাম আমি এই জিনিসটা। তো আমি এটাতে যাব, জাস্ট একটা স্লাইড চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে কি মেইনলি আমাকে যদি বলেন, এটা মিসকিনের অফিসিয়াল যে স্লাইড। ওর মজার বিষয় হচ্ছে, আমি এটাও দিব, লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সাথে। ওনার এই ওয়েবসাইটে গেলে উনি কি, আপনি কিন্তু চ্যাপ্টার গুলোর অফিসিয়াল উনি কিছু স্লাইড মেক করেছেন, প্রেজেন্টেশন টাইপ, সেগুলো আপনি পেয়ে যাবেন। তো আমি বেসিক্যালি ইউজ দ্যাট, এন্ড এটাতে আমি আমার মতো করে কিছু অ্যাড করে দিয়েছি, দ্যাটস ইট। সো আমি তো বললামই যে এই চ্যাপ্টারের শুরুতে আমরা সে কিসে যাব, একটু আসি। সাপোজ ধরেন আপনি দেখতে পেলেন যে বাংলাদেশের ইন্টারেস্ট রেট, রিসেন্ট একটা নিউজ বলি, রিসেন্টলি দেখা যাচ্ছে যে বাংলাদেশের সঞ্চয়পত্র যেটা, হ্যাঁ, বাংলাদেশের রেসিডেন্টদের মধ্যে সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্টের একটা প্রবণতা দেখা গেছে, যে দেখা যাচ্ছে যে আগে যতটুকু সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করছিল তার থেকে অনেক বেশি ইনভেস্টমেন্ট এখন তারা কিন্তু করছেন। কিন্তু এটা যদি আমি স্টার্ট অফ দিস ইয়ার ধরে নেই, তখন দেখা যাবে যে আগে যতটুকু সঞ্চয় করছিল এখন তখন কিন্তু সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করার প্রবণতাটা কমে গিয়েছিল। তাহলে এমন কি ঘটলো যে হঠাৎ করে বছর, মানে এই বছরের শেষের দিকে ফিসক্যাল ইয়ার, মানে আমাদের সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্টটা বেড়ে গেল। তো আপনি যদি একটু নোটিস করে দেখেন, the reason behind it is the interest rate on that bond. দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রে এই বছরের শুরুতে ইন্টারেস্ট রেট যা ছিল, তাতে দেখা যাচ্ছিল যে 1 লাখ টাকার যদি আপনি সঞ্চয়পত্র কিনেন, স্পেশালি এটা লাস্ট ফিসক্যাল ইয়ারে এরকম হয়েছিল যে 1 লাখ টাকা যদি আপনি সঞ্চয়পত্র কিনেন, যে পরিমাণ ট্যাক্স সঞ্চয়পত্র দিতে হচ্ছিল, তাতে দেখা যাচ্ছিল যে 1 লাখ টাকার ভ্যালু সেখানে হয়ে যাচ্ছিল হচ্ছে 99,000 টাকা। অর্থাৎ 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করে উল্টো 1,000 টাকাতে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিলেন, এরকম একটা বিষয় চলে আসছিল। এবং গভর্নমেন্ট বেশ স্ট্রিক্ট কিছু রুলস জারি করেছিল যে টিন থাকতে হবে, সো দ্যাট যারা স্টুডেন্ট, যাদের টিন নাই, হ্যাঁ, বা যারা ট্যাক্স পেয়ার না, তারা কিন্তু খুব সহজে তখন সঞ্চয়পত্রগুলো পারচেস করে, এবং সঞ্চয়পত্রের লিমিট দিয়ে দিয়েছিল। এই বিষয়গুলোতে কিছুটা শিথিলতা এনেছে গভর্নমেন্ট, এবং সঞ্চয়পত্রের যে রেটটা যেটা, সেটাতে কিন্তু গভর্নমেন্ট একটা রিভাইজ করেছে। তো এই যে যখন, অর্থাৎ আমি বললাম যে ইন্টারেস্ট রেটটা যখন চেঞ্জ হলো, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে একটা কমন এক্সাম্পল দিলাম, সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্টের পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা, এখন ধরেন আপনার একটা সাপোজ ধরে নিচ্ছি যে কার কথা বলি, জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল, উনি যাচ্ছেন, উনি একটা নতুন ইনভেস্টমেন্টে যাবেন। উনার ইচ্ছা, উনি ধরেন একটা টেকনোলজি ইনভেন্ট করেছেন, সাপোজ একটা হেল্পিং রোবট উনি ইনভেন্ট করেছেন। হ্যাঁ, এই রোবটটা সবকিছুতে হেল্প করবে, মানে আমার গৃহস্থালী কাজেও হেল্প করবে, আমাকে গ্রোসারি, আমি যখন বাইরে যাব শপিং করতে, বাজার সদাই করতে, সেখানেও সেই রোবটটা আমাকে হেল্প করবে। মানে একটা হেল্পিং হ্যান্ড টাইপ একটা রোবট সে ইনভেন্ট করেছে। কিন্তু উনি দেখলেন যে সরি, আমার জাস্ট এটাই সবচেয়ে বেসিক প্রবলেম, ড্রাই কফ। সো উনি যেটা দেখলেন যে উনার এই যে হেল্পিং হ্যান্ড রোবটটা উনি যেটা ইনভেন্ট করেছেন, এইটার জন্য
ওনার যে ইনভেস্টমেন্ট দরকার ওনার সেই পরিমাণ অ্যাসেট নাই, উনি এই ইনভেস্টমেন্টে যেতে পারছেন না। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে ইন দ্য মিন টাইম ধরেন আনসারি উনি উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ অ্যাসেট পেয়েছে সেটা কোনো ইউজেস নেই তার কাছে, সেই অ্যাসেটটা তার পড়ে আছে। অথচ এই অ্যাসেটটা যদি অন্য কাউকে মানে কোনো ক্ষেত্রে সে ইনভেস্ট করতে পারতো অন্য কোনো বিজনেসে, দেখা যেত যে এই অ্যাসেটটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে দেখা যেত ওখান থেকে কিন্তু উনি রেট অফ রিটার্ন পেত, মানে প্রফিট পেত। এরকম হলো। অথবা দেখেন এখন যদি পেপার খুলি, আমাদের পেপারের সবচেয়ে হট টপিক কি, আইদার ফিমেল অ্যাবিউজ নিয়ে টপিক থাকে, অথবা আর একটা টপিক থাকবে দেখবেন যে সেটা হচ্ছে কি স্টক মার্কেটে। দেখবেন যে হঠাৎ করে শুনবেন যে স্টক মার্কেট বুমে আছে, অনেক মানুষ ভালো করছে, আবার কিছু ক্ষেত্রে দেখবেন যে স্টক মার্কেটটা ফল করেছে, সেখানে কিছু মানুষের অবস্থা খারাপ, সেটা নিয়ে কিন্তু কথা বলছে। তো মেইনলি আমরা যখন হচ্ছে গিয়ে আমি যে এই যে এতগুলো কথা বললাম, দেখেন এই সবগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমি দেখেন মানি রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলেছি, কোনো ক্ষেত্রে বন্ড নিয়ে কথা বলেছি, কোনো ক্ষেত্রে ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছি। সো এই সবকিছু কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে রিলেটেড এবং আপনার রিয়েল লাইফের সাথে কিন্তু রিলেটেড। আপনি ইনভেস্টমেন্ট যখন ডিসিশনে যাচ্ছেন, দেখেন আপনার কিন্তু জানতে হবে যে আমি কতটুকু ইন্টারেস্ট রেটে লোনটা পাচ্ছি এবং এটা কিভাবে রিপে করব, আদৌ ইন্টারেস্ট রেটটা নেওয়া মানে এই ইন্টারেস্ট রেটে ইনভেস্টমেন্ট করাটা ফিজিবল কিনা, বা আমি যখন ডিপোজিট করতে যাচ্ছি সেখানে আমার আসলে কোন ব্যাংকে ডিপোজিট করা উচিত, সেন্ট্রাল ব্যাংকের এখন মনিটরি পলিসিটা কেমন আছে, তো সেই মনিটরি পলিসির উপরে ইন্টারেস্ট রেট এন্ড মানি সাপ্লাই বোর্ড ডিপেন্ড করে, সেটার সাথে আবার আনএমপ্লয়মেন্ট ডিপেন্ড করে, মানে অনেক বিষয়গুলো আছে। তো ওইগুলো ডিপেন্ড করছে সেই ক্ষেত্রে আপনার জন্য আসলে ফিজিবল হবে কিনা, অনেক কিছু চিন্তা করে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টে যেতে হয় বা আমাদের লোন নেওয়ার কথা চিন্তা করতে হয়। তো এই ক্ষেত্রে এখন দেখেন আমরা কেউ এত কথা বললাম, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমি নিজেই বুঝতাম না স্টক আর বন্ডের মধ্যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা আসলে প্রথমে জানবো যে আমাদের স্টক কি এন্ড বন্ড কি, এটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। তো আমি এটা একটু বয়ে যাচ্ছি আবার, আমি দুটো আমি বলেছেন যে আমি দুটো মিক্স আপ করে পড়াই, তো সো আবার একটু বয়ে যাই। তো আমরা এই মানে অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি আমি আমার ক্যারিয়ার পারপাস বাদই দিয়েছে, আমি বলেছি যে আমি যদি একটা আমি একটা কি বলা যায় রিস্ক ফ্রি লাইফ যদি লিড করতে যাই, সো ইন দ্যাট কেসেস আই নিড সাউন্ড আইডিয়া অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। তো এটা সম্পর্কে কিন্তু আমাদের জানতেই হবে। তো আমরা হচ্ছে গিয়ে সেটাতে চলে যাচ্ছি। So first of all, what is actually financial market is? হ্যাঁ, আমার এটা কিন্তু জানা দরকার। সো ফাইন্যান্সিয়াল মার্কেটটা সম্পর্কে জানতে হলে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে প্রোডাক্টটা সেল হয় সেটা সম্পর্কে জানা দরকার। তো মেইনলি আপনার বই যেটা বলছে, দেখেন আপনার বই বলছে যে ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে গিয়ে এমন একটা প্লেস বা এমন একটা সিচুয়েশন যেখানে কিনা fund or asset will transfer from one people to another people, and actually the asset will transfer from one people who have excess asset, yeah, and then another people who have short asset or who have shortage in asset, হ্যাঁ। যে ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে এমন একটা মিডিয়াম যে মিডিয়ামে একজনের কাছ থেকে আরেকজনের কাছে আমি অ্যাসেট বলতে পারি, ফান্ড বলতে পারি, মানে মানি বলতে পারি, হ্যাঁ, সেটা ট্রান্সফার হবে কার কাছ থেকে, যে যার কাছে অতিরিক্ত আছে অতিরিক্তটার কাছ থেকে যার কাছে কম আছে তার কাছে ট্রান্সফার হবে, হ্যাঁ, এইটা হবে। এখন আসি হচ্ছে গিয়ে এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা বললাম, এই ফাইন্যান্সিয়াল মার্কেটে মেইনলি যে গুডস এন্ড সার্ভিসেসটা সেল হয়, আচ্ছা গুডস হচ্ছে গিয়ে ফিজিক্যাল প্রোডাক্ট যেটাকে আপনি মেজার করতে পারবেন, লাইক মোবাইল ফোন ইজ এ গুড, অর কি বলা যায় ফুড ইজ এ গুড, অর ক্লথ ইজ এ গুড, যেটাকে আপনি কাউন্ট করতে পারবেন, ফিজিক্যাল এলিমেন্ট যেটাকে দেখতে পাবো মেজার করতে পারবো, সেটা গুড বলে। আর সার্ভিস হচ্ছে গিয়ে যেটা ফিজিক্যাল এলিমেন্ট না, বাট স্টিল ইউ আর কনজিউমিং দ্যাট, লাইক হেলথ কেয়ার অর এডুকেশন, দ্যাটস আর সার্ভিসেস। একটা মার্কেটের কথা বললে অবশ্যই সেখানে কোনো গুডস এন্ড সার্ভিসেস সেল হয়। So in financial market, so in financial market,
basically we are selling bond, stock, securities as goods and services বলতে আসলে এখানে বোঝাচ্ছে যে এগুলো সেল করার সময় আপনি যে সার্ভিসটা পেয়ে থাকবেন এটাই হচ্ছে কি এখানে সেল করা হয়ে থাকে। সো আমরা যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস একটা কান্ট্রির ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে স্টাডি করে থাকি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে one of the important factor in that country's economic activities is financial market, and it is a key factor of that economic growth। হ্যাঁ, আমি যদি একটা ইকোনমিক গ্রোথের কথা যেমন আমাদের দেশের ইকোনমিক গ্রোথ নাও ইজ মোর দেন 7%, ইভেন ইন করোনা সিচুয়েশন আমরা বলছি যে আমরা এই ধরনের 7% ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, সাপোজ in Bangladesh the economic growth is 7%, which means if Bangladesh earns 100 taka in 2019, in 2020 Bangladesh will earn 107 টাকা, মানে গ্রোথ রেট যতটুকু হবে আমার ইকোনমিটা তত পার্সেন্ট হারে বাড়তে থাকবে, প্রোডাকশন অত পার্সেন্ট বাড়বে, ইনকাম তত মানে এই ইনকাম বাড়বে, সবকিছু অত পার্সেন্ট হারে বাড়তে থাকবে, এরকম হবে বিষয়গুলো। সো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে যদি ফাইন্যান্সিয়াল মার্কেটটা স্ট্রং না হয় বাংলাদেশের ইকোনমিক গ্রোথও কিন্তু সেভাবে পারবে না। এবার আসি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটটা কিন্তু আমি যদি স্টক মার্কেটটাকে একটু পজ করি, ওটা ছাড়া কিন্তু আমি যে ব্যাংক বা আদার্স ইনস্টিটিউট এগুলো কিন্তু বেশ অর্গানাইজড। স্টিল নাও আমাদের এই সেক্টরে কোনো কলাপস আসেনি। আমরা একটু পরে স্টাডি করবো ইউএসএ তে এরকম একটা কলাপস হয়েছিল 2007 to 2009 আফটার দ্য গ্রেট ডিপ্রেশন। সো এটার জন্য কিন্তু ইউএসএ বেশ সাফারার হয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। সো এই যে দেখেন এটা কিন্তু একটা it works as a key factor of high economic growth of a country. So কিভাবে এটা হচ্ছে এগুলো নিয়ে আমরা হাই ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি। সো এটা আমাদের বুঝতে হবে যে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে ফাংশনিংটাকে ভালো করতে হয়। এবং যেটা বলতে যে কথাটা ঘুরে যাচ্ছিল যে যেই দেশ যত বেশি ওয়েলদিয়ার আপনি নোটিস করে দেখবেন যে সেই দেশের ফাইন্যান্সিয়াল মার্কেটটা ততটা ওয়েল অপারেট হচ্ছে। যে দেশ যত পুয়ার দেখবেন যত দেশের ফাইন্যান্সিয়াল মার্কেট বলে কিছু নাই, ওটা ভালোভাবে অপারেট হচ্ছে না। যেমন আমি পুয়ার কোন কান্ট্রি, হ্যাঁ যেমন আমি ভুটানে গিয়েছিলাম। Obviously, living standard and economic condition of Bhutan is poorer than Bangladesh. So in Bhutan, highly you are going to find out ATM booth or bank branch of commercial bank কিচ্ছু নাই। আর ভুটানে যেটা হলো I have dollar, so ফরেন এক্সচেঞ্জ মার্কেট এটা আমরা আজকে পড়বো। সো ওই হিসাবে আমার এখন ভুটানিজ ওদের যেটা কারেন্সি গুলটাম সেটা দরকার, আমি কোথাও সেটা চেঞ্জ করতে পারছি না বিকজ তাদের এই ধরনের কোনো ইনস্টিটিউটই নেই, তাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে বলে কিছু নেই। তাদের মানে মার্কেট মানে ব্যাংক কিরকম পুরো একটা ডিস্ট্রিক্টে হয়তো একটা, এইভাবে যে মানে আমি যখন পারোতে গেলাম, পারোতে কোনো ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের একটা মাত্র ব্রাঞ্চ খুঁজে পেয়েছি, তাও সেখানে টাকায় মানে এরকম ডলার থেকে আমাকে দিবে না, ওদের মানে ওদের কারেন্সি, এরকম একটা সিচুয়েশন ছিল। তো ওটাই বলছি যে নর্মালি যেটা হয় যে যে কান্ট্রি যত বেশি পুয়ার মানে যে যত বেশি রিচ তাদের ফাইন্যান্সিয়াল মার্কেট গুলো কিন্তু ততটা অর্গানাইজ। এবার আসে আমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি। সেম আমি ইন্ডিয়াতে গিয়েছি, জাস্ট ওয়েস্ট বেঙ্গলে গিয়েছি। ওয়েস্ট বেঙ্গলে যে আমার যেটা হলো, ওয়েস্ট বেঙ্গল মানে আন্দামানের কথা বলে, আন্দামান হচ্ছে ইন্ডিয়ার মেইন যে ল্যান্ড সেটা থেকে অনেক দূরে। সেখানে যাওয়ার পরে আমার এরকম হয়েছে যে আমি যেহেতু ইন্টারন্যাশনাল কারেন্সি ক্যারি করছি এবং আমি ইন্ডিয়ার ক্ষেত্রে একটা যদি সবসময় মেনটেন করে, আমি ওদের রুপি অত বেশি ক্যারি করি না, আমি আই ডোন্ট লাইক ইন্ডিয়া। সো আমি যেটা হলো যে আমি এত দূরে গিয়েছি যেখানে প্রায় ফ্লাই করে যেতে 3-3.5 ঘন্টা সময় লাগে, আরো বেশি 4 ঘন্টা সময় লাগে। সেখানে যাওয়ার পরও টোটালি আলাদা একটা আইল্যান্ড, সেখানে যাওয়ার পরে আমি যখন আমার ডলার ওদের ওখানে যে দেখি ওখানে এক্সচেঞ্জ মানে মানি এক্সচেঞ্জ বুথ আছে, দেন ওদের কমার্শিয়াল ব্যাংক আছে, যেখানে যে আমি যখন পাসপোর্ট শো করে ডলার দেখালে ওরা আমাকে ডলারটাকে চেঞ্জ করে রুপিতে কনভার্ট করে দিচ্ছে। সো ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু বা ইকোনমি কিন্তু অবভিয়াসলি স্ট্রঙ্গার দেন ভুটান। তো ভুটানে আমি বললো যে ভুটানে আমি পাই নাই সারা ভুটান খুঁজে, মানে এরকম হয়েছিল যে পুরো ওদের ক্যাপিটালটা খুঁজে থিম্পুতে পাই নাই, অন্য আর একটা ডিস্ট্রিক্টে যে পেয়েছে, এভাবে করে খুঁজে বের করতে হয়েছে। কিন্তু তার পাশের কান্ট্রি ইন্ডিয়াতে কিন্তু আই ডিডন্ট ফেস দিস কাইন্ড অফ প্রবলেম।
সো এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে যেটা হবে যে যত ভালো পারফরমেন্স করবে যেই ইকোনমিতে সেই আমি সেই ইকোনমিটাকে ততটা স্ট্রঙ্গার করবো। এবার আসি ইন ফাইন্যান্সিয়াল মার্কেট। আমি বারবারই বলছিলাম যে বন্ড অর সিকিউরিটি those are sold in financial market. So first of all, what is security? So security means actually, একটু বই ডেফিনেশনটা বলি, তারপর আমারটা বলবো, তারপর স্লাইডে যেটা লিখেছি সেটা বলছি। তো বই কি বলছে দেখেন, the another name of security is financial instrument. It's a claim, okay, on the insurer মানে issuer future income or asset, মানে which means আমি আমার ফিউচার ইনকামের উপরে আমি আপনাকে একটা মানে আপনাকে একটা সার্টিনিটি দিচ্ছি যে আমি যখন সিকিউরিটি আপনার কাছে সেল করব, আমার ফিউচার যে আর্নটা থাকবে, আমি যদি ইস্যুয়ার হই বা যেই ইস্যু করুক, আমার যে ফিউচার যে আর্নটা থাকবে সেই আর্নে আপনি ক্লেম করতে পারবেন। যতটুকু সিকিউরিটি আপনি হোল্ড করবেন ঠিক ততটুকু আপনি ক্লেম করতে পারবেন। দ্যাটস কল্ড সিকিউরিটি। আচ্ছা, দেন আসি হচ্ছে গিয়ে বন্ড কি। বন্ডটা হচ্ছে গিয়ে ইটস এ কাইন্ড অফ ডেট, মানে আমি বলতে পারি যে ইটস এ কাইন্ড অফ লোন, হ্যাঁ, বাট ইটস আমি যেটাকে বলছি ইটস এ কাইন্ড অফ ডেট and for that purposes you will make periodically payment, হ্যাঁ, for a specific period of time, which means আপনি যখন কোনো বন্ড পারচেস করবেন, যার কাছ থেকে বন্ড পারচেস করবেন, that means the issuer will give you some payment, which is interest rate for a periodical period for a specific period of time, which means আমি এটার সবচেয়ে ভালো এক্সাম্পল দিতে পারি যে সঞ্চয়পত্র ক্ষেত্রে। সঞ্চয়পত্র ইজ এ কাইন্ড অফ বন্ড। আপনি কিন্তু কোনো অন্য কিছু পাচ্ছেন না, আপনি কি করছেন, আপনার টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দিলেন, মানে কি গভর্নমেন্ট আপনার থেকে টাকা নিল, সেটা নেওয়ার পরে গভর্নমেন্ট আপনাকে কি মেক শিওর করছে, গভর্নমেন্ট বলছে যে আফটার পারচেজিং দ্যাট বন্ড আফটার 3 months ইউ উইল গেট দিস পার্সেন্ট অফ ইন্টারেস্ট রেট। এবং আরো আসি, বন্ডে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হয় সেটা দেওয়া হয় হচ্ছে গিয়ে, আচ্ছা এটা একটু পরে আসছি। সো মানে এই যে আপনি যখন নিচ্ছেন তখন যেটা দেখা যাচ্ছে যে আপনি ধরেন 3 years এর জন্য বন্ডটা কিনেছেন, সঞ্চয়পত্রটা কিনেছেন, which means government will pay you after 3 months government will pay you some sort of interest rate and for this specific period of time, and here the specific period of time is 3 years. সো তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, সিকিউরিটি অ্যাকচুয়ালি ক্লেম, আপনি তার ফাইন্যান্সিয়াল, আপনি তার অ্যাসেটের উপরে একটা বা ইনকামের উপরে যে ক্লেমটা করতে, অর্থাৎ আপনি তার ওনারশিপের কিছু প্রপার্টি সাম পার্ট আপনি ওন করছেন, হ্যাঁ, ইউ হ্যাভ দ্য ওনারশিপ, দ্যাটস কল্ড সিকিউরিটি। and bond means it's the kind of financial payment or financial promise, হ্যাঁ, যেখানে আপনি একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম পরে হচ্ছে গিয়ে আপনি সেখান থেকে কিছু ইন্টারেস্ট পাবেন না। then what is interest actually? ইন্টারেস্ট, আচ্ছা আর একটু বলি, বন্ড মার্কেটের অ্যাক্টিভিটি সবসময় ডিপেন্ড করে যে ইন্টারেস্ট রেটের উপরে। যখন ইন্টারেস্ট রেট হাই থাকে বন্ড বেশি সেল হবে, ইন্টারেস্ট রেট লো সো বন্ড ওইভাবে সেল হবে না। এবং ইন্টারেস্ট রেটটা কি যে ম্যাম সরি ম্যাম সিকিউরিটির মানে লাস্টের দুইটা সেন্টেন্স যদি আরেকটু বলতেন, মানে সিকিউরিটি নিয়ে যেটা বলেছিলেন। আচ্ছা ঠিক আছে। তো সিকিউরিটির ক্ষেত্রে যেটা হয় যে মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা বলবো। জি জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সিকিউরিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে সিকিউরিটি এখানে আপনি আসলে এখানে আপনার আসলে ওনারশিপের ব্যাপারটা চলে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে ইস্যু করছে তার যে অ্যাসেটের উপরে আপনাকে আসলে সিকিউরিটিটা ইস্যু করছে, এখানে ইনকামের উপরে হতে পারে, তার একটা ফার্মের উপরে হতে পারে, তো যে অ্যাসেটের উপরে আপনাকে আসলে সিকিউরিটিটা ইস্যু করছে সেটার উপরে আপনি হচ্ছেন গিয়ে ও সেটার উপরে ওনারশিপ ক্লেম করতে পারবেন আফটার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। আপনাকে হয়তো বলে দিল যে ধরেন একজন তার একটা হাউস আছে, তো সেই একটা বাড়ি আছে, হ্যাঁ, সেই বাড়িটার আপনার কিছু সিকিউরিটিজ সে ধরেন সেটা 50% সিকিউরিটিটা সেল করে দিবে। তো 50%-এর মধ্যে মানে এটা 100% ভাগ করা যায়, তার মধ্যে সে 50% সেল করে না, কেউ 49% সেল করে, তো 49% সেল করে দিবে। তো সেই 49%-এর মধ্যে 1% সিকিউরিটি আপনার আছে।
which means আপনি কিন্তু ওই ইস্যুয়ারের কাছে যে বলতে পারবেন যে আপনার বাড়ির 1% ওনারশিপ আমার আছে, এবং ওই বাড়ি থেকে যে ইনকাম হবে বা ওই অ্যাসেট থেকে যে বেনিফিটস আসবে সেটা 1% আপনি ক্লেম করতে পারবেন। আর বন্ড হচ্ছে গিয়ে আপনার কাইন্ড অফ আপনি টাকা ধার দিচ্ছেন কাউকে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে যে সেই ক্ষেত্রে ওই টাকাটা আপনাকে যা টাকা ছিল সেটাই আপনাকে রিপে করবে, উল্টো এই টাকাটা ইউজ করা আপনার থেকে যেহেতু টাকাটা নিল, এই কারণে এই টাকাটা ইউজ করার কারণে আপনাকে হচ্ছে একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম পরে এবং একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য আপনাকে একটা ইন্টারেস্ট রেট পে করতে থাকবে। যেমন এটা আমরা হচ্ছে গিয়ে যে গভর্নমেন্ট যে বিভিন্ন বন্ড কিনে থাকি সেই ক্ষেত্রে এটা হয়। যেমন আমরা ওই যে লটারির টিকিট কিনে, লটারি তো না, ওটাকে কি বলে, গভর্নমেন্ট এক ধরনের লটারি টিকিট ছিল না ওইটা। তারপরে হচ্ছে গভর্নমেন্টের যে পারিবারিক সঞ্চয়পত্র, মহিলাদের জন্য সঞ্চয়পত্র থাকে, এগুলো হচ্ছে কি আমরা সাধারণত এই ধরনের বন্ড বলে থাকি, যেখানে আমি যেই টাকা দিয়ে বন্ডটা কিনছি এই টাকাটাই গভর্নমেন্ট আমাকে পে করবে, কিন্তু একটা 3 মাস বা 4 মাস, এটা সাধারণত 3 মাস, 1 মাস, 6 মাস এরকম টাইম থাকে। এই সময় পর পর আবার গভর্নমেন্ট আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিন্তু একটা ইন্টারেস্ট রেটও দিবে। এখন আসছিলাম হচ্ছে কি এই বন্ডটা যখন আমি সেল, মানে বন্ড মার্কেটে যেটা হয়, যে মার্কেটে বন্ড সেল হবে, obviously that will be the bond market. So bond market actually related with the interest rate. So interest rate টা কি, এটা আবার চলে যায়। So basically interest rate আমি যদি mathematically বলি, interest rate is like when you are using someone else asset, হ্যাঁ, and you are making money, you are making profit. So আমি কি এক্সপেক্ট করবো, আমার অ্যাসেট আপনি ইউজ করছেন, তাহলে এক্সপেক্ট করবো না যে ওই যে মানি মেক করছেন বা বেনিফিটসটা মেক করছেন ওটার একটা শেয়ার আমার সাথে করবেন। সো ওইটাকে যেই অতিরিক্ত টাকাটা আপনি ওটার জন্য আমার সাথে শেয়ার করছেন ওটা আসলে ইন্টারেস্ট বলা হয়। আর এটা গেল হচ্ছে কি নরমাল আমাদের যে থিঙ্কিং সেটা। আর এখানে আসলে যেটাকে বলছে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেট ইজ কল কস্ট অফ বরোয়িং। হ্যাঁ, আমি যে কারোর টাকা বা কারোর অ্যাসেট বা কারোর হচ্ছে গিয়ে আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেগুলো আমি বড় করলাম, সেটা যে একটা খরচ আমি যে বড় করলাম, অর্থাৎ সে যে আমাকে ইউজ করতে দিল, সেটার রেট বা সেটা যে ফান্ডিং, দ্যাটস কল ইন্টারেস্ট রেট। And actually it's expressed as a percentage per year as a rate of 100 টাকা, $100, which means আমি যদি বলি like for government bond the interest rate is 9%, which means 100 টাকায় 1 বছরে আপনি 9 টাকা পরিমাণ ইন্টারেস্ট পাবেন। মানে গভর্নমেন্ট কে যদি আপনি 100 টাকা ধার দেন, সেক্ষেত্রে 1 বছরে গভর্নমেন্ট আপনাকে 9 টাকা পরিমাণ ইন্টারেস্ট দিবে, এরকম। এই জিনিসটা এখানেও বলা আছে যে ইউজুয়ালি ইটস এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ অফ রেন্টাল অফ $100 পার ইয়ার। যেহেতু এটা ডলারে দ্বারা কথা বলছে, ডলারে যেই দেশ হবে সেই দেশের কারেন্সি ওয়াইজ এভাবে আসবে। সো নাও আপনি যদি ফাইন্যান্সিয়াল মার্কেটে যান, দেয়ার আর different kind of interest rate available there, like the mortgage interest rate, car loan interest rate, house loan interest rate, education interest rate, and so on. So এবং প্রত্যেকটার ইন্টারেস্ট রেট কিন্তু ডিফারেন্ট হবে। এবং মনে রাখবেন যে লোনে রিস্ক বেশি, সেই লোনের ইন্টারেস্ট রেট তত হাই, এবং যেই লোন যত লং পিরিয়ডের জন্য হবে সেই লোনের ইন্টারেস্ট রেট হাই। সে ফর এক্সাম্পল আপনি যখন হচ্ছে গিয়ে কার লোন নিবেন, কার লোনের যে ইন্টারেস্ট রেট আপনি দেখবেন যে ওটার থেকে কিন্তু হাউস লোনের ইন্টারেস্ট রেট বেশি। কারণ হচ্ছে গিয়ে কার লোনটা দেওয়া হয়, লাইক কার কিনতে কত লাগছে, 20 লাখ, ঠিক আছে, এত টাকা লোন দেয় না, তো তো ধরে নিচ্ছি, তো এর বেশি কিন্তু কার লোনে ক্ষেত্রে আপনার যাবে না। কিন্তু আপনি যদি হাউস লোনে যান, হাউস লোনের ক্ষেত্রে একটা বড় অ্যামাউন্টের লোন দিতে এবং লং পিরিয়ডের জন্য দিতে হয়, কারণ হাউসটা আমি একদিনে বানাতেও পারবো না, রিটার্নটাও দিতে সময় লাগবে। সো এই জন্য দেখা যায় যে যেখানে কার লোনের ইন্টারেস্ট রেটটা 13%, অ্যারাউন্ড 13% ছিল লাস্ট আমি যখন জানতাম, সেখানে হোম লোনের ইন্টারেস্ট রেটটা কিন্তু আমার মোর দেন 15 to 16% একটা সময় ছিল, এভাবে চলে যাচ্ছিল। আবার আসে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট দেখবেন যে এত কিন্তু না, বিকজ ক্রেডিট কার্ডে জাস্ট আমি এখন হচ্ছে গিয়ে পেমেন্ট করো, 45 days এর মধ্যে আমাকে এটা রিপে করতে হবে, ওইটার ক্ষেত্রে কিন্তু লোনটা কম হচ্ছে।
তো এভাবে চাচ্ছে। আবার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 45 ডেজ, কিন্তু কার লোনের ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 5 ইয়ার্স, আবার হোম লোনের ক্ষেত্রে এটা ডিউরেশন মোর দেন 20 ইয়ার্স। সো ডিউরেশন ওয়াইজও কিন্তু ইন্টারেস্ট রেটটা বাড়ছে, এটাই বলছিলাম। আহ এবার আসি যে সব তাই বলে যে এমন না যে ইন্টারেস্ট রেট সবসময় কনস্ট্যান্ট থাকে। ইট ডিপেন্ডস অন গভর্নমেন্ট ডিসিশন, ওই যে বললাম সেন্ট্রাল ব্যাংক ডিসিশন। এবং যখন ইন্টারেস্ট রেটটা কমে বাড়ে তখন দেখা যায় যে সেই ওয়াইজ কিন্তু ওই মার্কেট গুলো ওইভাবে ওয়ার্ক করে। যেমন আমি বাংলাদেশের গভর্নমেন্টের বন্ড নিয়ে কথা বলছিলাম, যখন যে ফ্যামিলি বন্ড যেটা বা পারিবারিক সঞ্চয়পত্র যেটাকে বলছিলাম, এটাতে যখন গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট ফল করেছিল, কমিয়ে দিয়েছিল, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এই ধরনের বন্ডের সেলিংটা একটা ফল করেছিল এই বছরের শুরুতেই যেটা ছিল। আবার দেন যখন গভর্নমেন্ট এই বন্ডটার ইন্টারেস্ট রেট রিভাইজ করলো, দেন এই যে এন্ড অফ দিস ইয়ার এখন কিন্তু আবার আপনার সেলটা বাড়ছে। সো এটা হচ্ছে গিয়ে আমরা এখানে এটা আমি একটু স্লাইডে দেখাই। সো এই ফিগারটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আসলে মেইনলি আমাদের যে ফাইন্যান্সিয়াল মার্কেটের চেঞ্জেস এর কারণে যে আমাদের যে এখানে ইউএস এর এক্সাম্পল দিয়েছে যদিও। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে এখানে তিনটা মার্কেটের কথা বলেছে। কর্পোরেট যে বন্ড মার্কেট সেটা, 3 ইয়ার্স ট্রেজারি বিল, 3 মান্থ ট্রেজারি বিল, সরি 3 মান্থ ট্রেজারি বিল হচ্ছে যে 3 মাস পর পর যে ধরনের গভর্নমেন্টের একটা ট্রেজারি বলে একটা বিষয় থাকে। গভর্নমেন্টের যদি ফাইন্যান্সিয়াল মার্কেটে ক্রাইসিস দেখা দেয়, গভর্নমেন্ট তখন ওই যে কমার্শিয়াল ব্যাংক থেকে আইদার লোন নেয় অথবা কমার্শিয়াল ব্যাংকে লোন দেয়, এইভাবে হচ্ছে মানি মার্কেটের লিকুইডিটিটা মেনটেন করে থাকে। সো দিস গ্রিন লাইন হচ্ছে কর্পোরেট বন্ড যেটা, ওটার ইন্টারেস্ট রেট। অ্যান্ড মাই মিস্টেক, সি গ্রিন যেটাকে বলা যাচ্ছে, যেটাকে আমি আসলে ফুল গ্রিন বলতে পারছি না, সি গ্রিন লাইনটা হচ্ছে ওটা, অ্যান্ড ব্লু লাইনটা হচ্ছে কি 3 মান্থ ট্রেজারি বিল। সো এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ইন্টারেস্ট রেট যে হারে বাড়ছে বা কমছে, লাইক আমি যখন 1950s এ দেখছি যে এটা জাস্ট আমরা কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট রেটটা সিম্পলি ইনক্রিজিং, সরি। সো ওই সময় কিন্তু আমাদের গভর্নমেন্টের যে লং টার্ম যে বন্ড গুলো ছিল, ইউএস গভর্নমেন্টের যে লং টার্ম বন্ড গুলো ছিল, সেটার ইন্টারেস্ট রেটও কিন্তু দেখেন স্লাইটলি ইনক্রিজিং এভাবে বাড়ছে। আবার আমি যখন দেখলাম 2005 to 10 এ সময় হচ্ছে গিয়ে কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট রেট ফল করে গেল, বেশ ভালো মতো একটা ফল করলো। তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউএস লং টার্ম বন্ডের যেটা ইন্টারেস্ট রেটটা ছিল সেটাও কিন্তু ফল করলো। সো বেসিক্যালি এটাই বলছিলাম যে গভর্নমেন্ট ডিসিশনের উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে আমার আসলে ঘটনাগুলো কি ঘটবে এখানে। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য স্টক মার্কেট। এখানে আমি আবার বইয়ে চলে যাব। আমার সব বইটা দেখে পড়াতে ভালো লাগে, এই জন্য আমি বই দেখে পড়াই। দো আই হ্যাভ দ্য স্লাইড যেহেতু আছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি। সো এরপর চলে যাব হচ্ছে কি, তাহলে আমরা বুঝলাম যে আমরা আসলে মার্কেট গুলোতে কি কি শেয়ার, মানে ফাইন্যান্সিয়াল মার্কেট আসলে কি কি সেল করবো সে প্রোডাক্ট গুলো সম্পর্কে জানো, এবার মার্কেট গুলো সম্পর্কে জানি। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ স্টক মার্কেট? এটার দুটো নাম আছে। আমি দেখেন আমি নিজেও স্টক মার্কেট বলছি, বাট এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কি কমন স্টক মার্কেট। ওকে, কমন স্টক মার্কেট, এটা স্টক মার্কেটও বলে। So common stock market means it's a share of ownership in corporation. এই যে যেটাকে বলছিলাম যে স্টক বা সিকিউরিটিজ, আমরা যেটাকে দেখেছিলাম যে ইটস কাইন্ড অফ ক্লেম অন দ্য ওনারশিপ অফ ইস্যুয়ার অ্যাসেট অর ফাইন্যান্সিয়াল এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল থিং। সো এই যে ওনারশিপ শেয়ারের যে মার্কেটটা আমরা পাবো, হ্যাঁ, সেই মার্কেটটাকে আমরা বলছি হচ্ছে কি কমন স্টক অর স্টক মার্কেট। আচ্ছা, সো এই মার্কেটে মেইনলি হচ্ছে কি আমরা সিকিউরিটি যেটাকে বলছি, হ্যাঁ, সেটা কিন্তু আমার এখানে সেল হবে, এবং এই সিকিউরিটি থেকে আমার হচ্ছে গিয়ে যে আর্নিং গুলো হবে সেই আর্নিংটা কিন্তু রিফান্ড আমার এই মার্কেটে আসবে। সো স্টক মার্কেটটা আপনার হয়তো মনে হতে পারে আল্লাহ আমি আমার অ্যাসেটের মানে পার্সেন্টেজ সেল করে দিব, এইটা এই ধরনের মার্কেট, তো এই মার্কেট তো আমার আসলে দরকার নাই, বা আমি তো এই মার্কেটে অনেক ঝামেলায় পড়ে যাবো, সো আমি এই ধরনের মার্কেট চাই না। বাট মনে রাখবেন যে
ওয়ার্ল্ডে যত বড় বড় ইকোনমি আছে সবগুলোতে কিন্তু স্টক মার্কেটটা থাকে। তো আসি যে স্টক মার্কেট আসলে আমাদের কিভাবে হেল্প করে। স্টক মার্কেট আসলে হেল্প করে, ধরে নিচ্ছি যে ইউনিলিভার বাংলাদেশ, হ্যাঁ, ওনাদের যে অ্যাসেট যা আছে সেটাকে ওরা এর মধ্যে ওরা 40% শেয়ার, হ্যাঁ, বা 40% সিকিউরিটিজ ওরা সেল করে দিবে কোম্পানির ওনারশিপের কারণে। তো 40% সিকিউরিটিজ যখন ওরা মানে 40% শেয়ার যখন সেল করছে, মানে এই ওনারশিপেরই 40% সেল করে দিবে। মানে যারা যারা কিনবেন তারা কিন্তু এটা জেনে কিনবেন যে আমি ভবিষ্যতে যত পার্সেন্ট শেয়ার হোল্ডার হব তত ইউনিলিভার থেকে তত পার্সেন্ট প্রফিট পাবো, বা ইউনিলিভারের ইনকামে তত পার্সেন্ট ক্লেম করতে পারবো। তো এখন ধরেন ইউনিলিভার বিজনেসটাকে আরো বড় করতে যাচ্ছে। ইউনিলিভারের মনে হচ্ছে যে সে নতুন প্রোডাক্ট আনবে, ইনভেস্টমেন্ট দরকার, হিউজ একটা অ্যামাউন্ট তার দরকার, কিন্তু ইউনিলিভারের কাছে ওই পরিমাণ অ্যাসেট নাই রিইনভেস্ট করার জন্য, এবং কোনো কমার্শিয়াল ব্যাংকও তাদেরকে এই ইনভেস্টমেন্ট তাদের এগেনস্টে ইনভেস্টমেন্ট করতে রাজি হচ্ছে না, বলছে না যে তোমরা একটা এমএনসি, তোমাদেরকে দিব না। সো যখন ইউনিলিভার এই স্টক মার্কেটে ধরেন এসে তার এই শেয়ার গুলো সেল করে দিল, এই ক্ষেত্রে যেটা হবে যে ইউনিলিভার কিন্তু খুব ইজিলি ফ্রম দিস প্রসেস ইউনিলিভার ক্যান রেইজ ইটস কি বলা যায় ফান্ড। কাজ দেখেন আমার কাছে শেয়ার সেল করলো, তো যে শেয়ারে ধরেন শেয়ারটা আমার কাছে 1%-এর জন্য ধরেন 1 কোটি টাকা ধরে সেল করে দিল। তো এই 1% অ্যাসেটের দাম যদি হয় 1 কোটি টাকা, এইভাবে যদি 40% অ্যাসেট সে সেল করে 40 কোটি টাকা শেয়ার মার্কেটে সেল করে সে তুলে ফেললো। এখন 40 কোটি টাকা যখন সে তুলে ফেলে, 40 কোটি টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে ওর তো 60% শেয়ার অলরেডি আছে নিজের কাছে ওনারশিপ। তো 40 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে দেখা গেলো যে হিউজ পরিমাণ প্রফিট ইউনিলিভার করে নিচ্ছে। তো যখন প্রফিট করলো তখন আবার আমার কাছে আসলে এসে বললো যে ঠিক আছে, তুমি তো 1 কোটি টাকা দিয়ে আমার 1% শেয়ার কিনেছিলে, আমি তোমাকে 1,10,00,000 টাকা, তো এখন আমার শেয়ারটা আবার দিয়ে দাও, আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন মাঝখান দিয়ে আমিও বেনিফিটেড হলাম, আবার ইউনিলিভার কিন্তু এই শেয়ার মার্কেটের মাধ্যমে, সরি বারবার শেয়ার মার্কেট বলি, কমন স্টক মার্কেটের মাধ্যমে ইউনিলিভার কিন্তু প্রফিটও মেক করে নিল। ঠিক আছে, তো এইভাবে দেখা যায় যে স্টক মার্কেটের মাধ্যমে কিন্তু যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে স্পেশালি এবং লোন পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা হচ্ছে গিয়ে হেল্প হয় তাদের, যে তারা চাইলেই কিন্তু যে ইনিশিয়ালি আমরা যেটাকে দেখি যে ফার্ম গুলো চাইলেই কিন্তু দে ক্যান, এই যে এটা আছে কিন্তু যে দে ক্যান সেল দ্য স্টক, হ্যাঁ, and raise the money, and after that the stock is traded among the investor, যে এটাকে বললাম যে মার্কেটের মধ্যে চলে যায়। এবার আসি ওই যে একই কথা বলছিলাম, স্টক মার্কেট নিয়ে আমাদের, স্টক বা শেয়ার মার্কেট নিয়ে আমাদের সবারই খুব বেশি ইন্টারেস্ট থাকে। কারণ কি, কারণ এই মার্কেটটা হচ্ছে এমন একটা মার্কেট যেই মার্কেটে আপনি খুব কুইকলি রিচও হতে পারবেন, আবার খুব কুইকলি পুয়ারও হয়ে যেতে পারবেন। যেমন রিসেন্ট আমাদের দেশে এই করোনা সিচুয়েশনের পরে দেখা যাচ্ছে যে স্টক মার্কেটে বেশ ভালো ধরনের একটা ফল হয়েছে। সো এই ফলটা হওয়ার পরে দেখা যাচ্ছে যে যারা ইনভেস্টর ছিল স্টক মার্কেটে তাদের কিন্তু আমরা আমরা দেখেছি স্থবিরতা দেখা গিয়েছে, এবং তারা কিন্তু মাঠে নেমে এসেছে, এরকম আমরা নিউজ মাঝে মধ্যেই দেখি। তো কেন এটা এত হট টপিক মিডিয়ার কাছে? ওই এই যে এটা কথা বললাম যে আপনি যদি স্টক মার্কেটে খুব পারফেক্টলি ইনভেস্ট করতে পারেন, সো আপনি কিন্তু আপনার কি বলা যায়, আপনার ফিউচারটাই চেঞ্জ হয়ে যাবে, এরকম ঘটনাও ঘটতে পারে। এবং এই যে অনেকেরই হয়তো ইন্টারেস্ট থাকে যে স্টক মার্কেটে আমি কিভাবে আসলে ইনভেস্ট করবো, ম্যাডাম বুঝবো কিভাবে। আমরা এই চ্যাপ্টারে আসলে শুধু ওভারভিউ পাচ্ছি স্টক মার্কেটের উপরে, টোটালি আমাদের একটা একটা চ্যাপ্টারই আছে এই বইয়ে, চ্যাপ্টার 2 and 5, সেখানে কিন্তু এগুলা নিয়ে আমরা আরো ডিটেল পড়বো যে স্টক মার্কেটটা আপনি হয়তো আসলে স্টক মার্কেট আনপ্রেডিক্টেবল, ইটস ট্রু, কখন, আর বাংলাদেশের জন্য তো আরো বেশি, কারণ বাংলাদেশে প্রচুর ভুয়া কোম্পানি থাকে। আচ্ছা, ভুয়া কোম্পানি কি? দেখা যায় যে কোম্পানির কোনো অস্তিত্ব নাই, কিন্তু মানে সে তার কোম্পানির নামে হচ্ছে গিয়ে শেয়ার ইস্যু করে মার্কেটে ছেড়ে দিচ্ছে। সো সেখানে আমি দেখা যাচ্ছে যে ইনভেস্ট করে ধরা খেয়ে গেলাম, ও আমার টাকাটা নিয়ে চলে গেল। এরকম হচ্ছে গিয়ে বিষয়গুলো, হয়তো এরকম অনেক বিষয় থাকে যেগুলো অ্যানালাইসিস করে আসলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয়, এবং সেক্ষেত্রে আসলে ওই যে বললাম কুইকলি রিচও হওয়া যায়, আবার ভুল ইনভেস্টমেন্টের কারণে আপনি কিন্তু খারাপ দিকেও যেতে পারেন।
আচ্ছা, স্টক মার্কেটে যদি আমি ইন্টারেস্ট রেট দেখি, এটা ইউএস এর ক্ষেত্রে দেখিয়েছে, ইউএস একটা স্পেসিফিক কোম্পানি ডো জোন্স ইন্ডাস্ট্রি, তাদের যে অ্যাভারেজ যে স্টক প্রাইস যেটা সেটা দেখিয়েছে। এবং যখন ইউএসএ একটা কোলাপস ছিল 2017 সেখানে কিন্তু আমরা ডো জোন্স ইন্ডাস্ট্রির কিন্তু আমি সেখানেও আপনার একটা কোলাপস দেখতে পাচ্ছি, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ একটা ফল করেছিল ইন্টারেস্ট রেটে, আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি। সো মেইনলি স্টক মার্কেটে যখন আমরা ইনভেস্টমেন্ট করব, we should be more careful about that. Okay, next, foreign exchange market. সো ফরেন এক্সচেঞ্জটাকে আগে একটু বুঝে নিই। ফরেন এক্সচেঞ্জটা হচ্ছে গিয়ে যে মার্কেটে হচ্ছে গিয়ে ফরেন কারেন্সি উইল এক্সচেঞ্জ। সো জাস্ট আমি আজকে ক্লাসটা যখন স্টার্ট করছিলাম, আই টক অ্যাবাউট দ্য ভুটান foreign exchange market or India's foreign exchange market, even Bangladesh foreign exchange market. So how easily I can exchange dollar against the rupee in India, but how a trouble I faced in Bhutan when I went there for exchange their currency for dollar. So foreign exchange market যেটা হয়, আবার আমি একটু বইয়ে যাব, বলেছি যে আমার বই দেখে পড়াতে ভালো লাগে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট যেটা হয়, যে এই ধরনের মার্কেটে আমরা যেটা হয় যে এই ধরনের মার্কেটে আমরা কারেন্সিটাকে কনভার্ট করি। সো এই যে এখানে ওদের ডেফিনেশনটা আমি পছন্দ করি, যে ফর সরি, এটা নেক্সট পেজে আছে বইটা। মিসকিনের বইটা আমার সব ভালো লাগে এই কারণেই, আর নিজেও যখন স্টুডেন্ট ছিলাম এই বইটা বেশি পড়তাম রোজের বইয়ের থেকে, যে এখানে উনি খুব ইজিলি জিনিসগুলো এক্সপ্লেন করেছে। বলেছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইজ এ প্লেস হোয়ার the conversation takes place. Conversation means the conversation of currency will take place, and it's the instrument in moving fund between the countries. Okay. অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা আমরা একটা প্লেস বলছি বা একটা সিচুয়েশন বলছি, যেখানে আমি যে কান্ট্রিতে থাকি না কেন সেই কান্ট্রির কারেন্সিটা অন্য কান্ট্রির, যে কান্ট্রির কারেন্সি আমার দরকার বা যে কান্ট্রিতে আমার প্রোডাক্টটা যাবে সেই কান্ট্রির কারেন্সিতে কনভার্ট হবে। এই ধরনের একটা মার্কেটকে আমরা বলে থাকছি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। সে ফর এক্সাম্পল বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে আমি যদি যাই, তো আমি এখানে হচ্ছে গিয়ে সাপোজ আমি এখন কোথায় যাব, আমি এখন হচ্ছে কি থাইল্যান্ড যেতে চাই, তাহলে আমার থাই বাত লাগবে, দেয়ার কারেন্সি। সো আমি ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যাব, বা যে কোনো একটা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কিন্তু মানে একটা ডিভিশনই থাকে, সেখানে যেতে হয়। যে ব্যাংকে যাই যদি আপনি চেঞ্জ করতে চান, সেখানে যাবেন, সেখানে যে কি হবে, আপনি আপনার নেটিভ কারেন্সি, আপনার বাংলাদেশের কারেন্সি টাকা দিবেন। টাকা দিলে যেই এক্সচেঞ্জ রেটটা থাকবে, সেই এক্সচেঞ্জ রেট ওয়াইজ আপনি যেই ডেস্টিনেশনে যেতে চান, যেই কান্ট্রিতে যেতে চান, সেই কান্ট্রির কারেন্সি কিন্তু আপনাকে ওরা দিয়ে দিবে। এবং এগেন your economic activities, export import, trade decision, various type of thing depends on the foreign exchange market and foreign exchange rate. Acha, first of all, what is foreign exchange rate? Foreign exchange rate means the price of one country's currency in terms of another country's currency. Like আমি ধরেন টাকার এগেনস্টে ডলারের প্রাইসটা ফরেন এক্সচেঞ্জ রেটটা বের করতে চাচ্ছি, আমরা খুব ভালো মতোই জানি যে 85 টাকা, এখন মনে হয় 85 টাকা। সো 85 টাকা ইজ ইকুয়াল টু $1। সো এই যে আমার দেশের কারেন্সির এগেনস্টে ডলারের প্রাইসটা কত, এই যে কনভার্সন, এই রেটটাকে আমরা বলে থাকি এক্সচেঞ্জ রেট। এন্ড জাস্ট লাইক বিফোর আমরা এটাকে পার্সেন্টেজ সরি এটাকে আমরা রেশিও আকারে দেখাই। সো এটার জন্য কিন্তু কোনো ইউনিট থাকে না। সো এখন আসি why the foreign exchange rate is important or foreign exchange market is important. আগে মার্কেটটা ইম্পর্টেন্ট কেন সেটা বলে দিই। ওই যে বললাম ভুটানে যায় কি প্রবলেম ফেস করলাম, যে ভুটানে গেলাম ঘুরতে, ভুটানে কিছু কিনতেই পারতেছে না। কারণ কি? কারণ আমার হাতে ইন্টারন্যাশনাল কারেন্সি আছে, ডলার আছে, কিন্তু ডলার এক্সচেঞ্জ করে নেওয়ার মতো ওদের অ্যাবিলিটি নাই। তাহলে আমি তো একটা সিম্পল টুরিস্ট ছিলাম। যদি আমি ওদের দেশে ট্রেডের কথা চিন্তা করি, ও ট্রেড করছে কিন্তু ও হচ্ছে গিয়ে টাকা মানে ওদের দেশে কারেন্সিকে চেঞ্জ করে দিতে পারছে না আমার সাথে, তো তখন কি ও ট্রেড করতে পারবে? বা আমি বাংলাদেশের কথাই বলি, আমি এখানে এলসি খুলবো, বা আমি এখন হচ্ছে গিয়ে
ইউএসএ থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে আসবো, তাহলে আমার কি করতে হবে? ইউএসএ তো আর বাংলাদেশের টাকা নেবে না, ইউএসএ নেবে ইউএস ডলার। তো এখন আমার দেশে কোনো ফরেন এক্সচেঞ্জ মার্কেটই নেই, আমি টাকা দিয়ে ইউএস ডলার পাচ্ছি না, তাহলে আমি কিভাবে ইম্পোর্ট করব? ইন দ্য সেম ওয়ে ইউএসএ ধরেন বাংলাদেশ থেকে এগ্রিকালচার প্রোডাক্ট ইম্পোর্ট করবে, ইউএস এর ফরেন এক্সচেঞ্জ মার্কেটই নাই, ও ডলার ও আমিও তো একই ভাবে ইউএস এর কাছ থেকে তো মানে ইয়া নিব না, মানে ডলার নিব না, আমি বলবো যে তুমি আমার কারেন্সি দাও, আমার কারেন্সিতে কনভার্ট করে দাও, কারণ এই কারেন্সি এখানে কাজ করবে। তো ওর ধরেন ফরেন এক্সচেঞ্জ মার্কেটই নেই, ও জানেই না যে কত ডলার দিলে হচ্ছে কি আমি টাকা পাবো, সেক্ষেত্রে তো আমি আসলে বাংলাদেশের সাথে সে ট্রেড করতে পারবে না। সো ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা অবশ্যই লাগবে ইন টার্মস অফ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। এবার আসি ওয়াই দা হোয়াট ইজ মানে ফরেন এক্সচেঞ্জ রেট তো বুঝলাম, এই এক্সচেঞ্জ রেটটা ইম্পর্টেন্ট কেন? এটার জন্য যে সিম্পল একটা এক্সাম্পলে যাই, ধরেন ওই বাংলাদেশ ইউএস এর এক্সাম্পলেই যাই। সো বাংলাদেশের 85 টাকা সমান $1 ডলার, হুইচ মিনস আচ্ছা ধরেন ইউএসএ তে যদি একটা টি শার্টের দাম $1 হয়, সেটা আমি 85 টাকায় মানে বাংলাদেশি 85 টাকা খরচ করে আমি কিনতে পারবো। এখন কোনো কারণে এখন ইউএসএ দেখলো যে, এই যে আরএমজি দিয়ে বলছি, ইউএসএ দেখলো যে বাংলাদেশ থেকে যদি ও একটা টি শার্ট মেক করে নিয়ে যায়, ইউএস এর অনলি $1 খরচ হয়, কিন্তু ইউএসএ তে বানাতে গেলে ওর খরচ হচ্ছে গিয়ে সাপোজ ধরেন $5, তাহলে মানে ধরেন অলমোস্ট 500 টাকা। তো ইউএসএ কি চিন্তা করবে? ইউএসএ চিন্তা করে বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাই। এখন কোনো কারণে যদি এক্সচেঞ্জ রেট কমে যায়, মানে বাংলাদেশের টাকার ভ্যালু বাড়লো, টাকা অনেক স্ট্রং হয়ে গেল, এই জন্য এক্সচেঞ্জ রেট কমে গেল, এমন হইলো যে ধরেন $1 সমান $1 এরকম হয়ে গেল, আমাদের কারেন্সি এত স্ট্রং হয়ে গেল। তাই যদি হয়, তখন ইউএস দেখলো যে বাংলাদেশ থেকে প্রোডাক্টটা বানাইতে যা খরচ হচ্ছে, ওর নিজের দেশেও একই টাকা, মানে একই অ্যামাউন্টে ও খরচটা হচ্ছে, তাহলে কি ও আসলে বাংলাদেশ থেকে কিনতে যাবে? আচ্ছা আর একটু ঘুরিয়ে বলি, ধরেন ইউএসএ দেখলো যে ও ওদের দেশে মাত্র $1 খরচ করে বাংলাদেশে 85 টাকা পরিমাণ গুড পাচ্ছে। এখন বাংলাদেশের টাকা খুব স্ট্রং হয়ে গেল ডলারের এগেনস্টে। তো দেখতে পেলো যে আগে ইউএসএ $1 খরচ করে বাংলাদেশ থেকে দেন 2 কেজি চাল নিয়ে যেতে পারতো 85 টাকায়। এখন ইউএসএ দেখলো যে টাকা অনেক স্ট্রং হয়ে গেছে, ধরেন $1 ইজ ইকুয়াল টু 30 টাকা, হ্যাঁ 30 টাকা হয়ে গেছে। তো ও দেখলো আগে 2 কেজি চাল দিতে পারতো, এখন $1 দিলে 2 কেজি না, হাফ কেজি চাল পাচ্ছে। তাহলে কি ওর বাংলাদেশ থেকে কেনা প্রফিটেবল হবে? হবে না, কিন্তু তখন যেটা হবে যে ইউএস এর সাথে আমাদের যে এক্সপোর্ট যেটা ছিল, দ্যাট উইল ডিক্লাইন, ওটা কিন্তু কমে যাবে, ইউএস কিন্তু আমার থেকে প্রোডাক্ট কিনবে না। সো আমার কিন্তু এক্সপোর্ট কমবে কিন্তু ইম্পোর্ট বাড়বে। ইম্পোর্টটা কিভাবে বাড়বে চিন্তা করেন তো। এখন আসি, আমি ধরেন ইউএস থেকে প্রোডাক্ট কিনে আনতেছি 85 টাকা দিলে, চিন্তা করেন $1 মানে ইউএসএ থেকে যদি আমি ধরেন একটা $10 কিছু কিনতে চাই, আমার কি পরিমাণ টাকা খরচ হবে? 800-900 টাকা। তো এখন যদি আহ উম, ওই $1 সমান $1 হয়ে যায়, তাহলে ওই যেই প্রোডাক্টটা আগে আমি 800 টাকা দিয়ে বাংলাদেশি টাকায় কিনতাম, ওই যে $10 কনভার্ট করে যে পাচ্ছিলাম 850 টাকায়, সেটা আমি মাত্র 10 টাকায় পেয়ে যাবো। তাহলে আমি কি করবো? আমি বেশি বেশি করে হচ্ছে ইউএসএ থেকে কিনে নিয়ে আসবো না? সো আমার কি হবে? আমার কিন্তু ডোমেস্টিক প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট কমে যাবে, উল্টা আমি ইম্পোর্টেড গুড মানে ইম্পোর্ট খালি করব, খালি বাইরে থেকে কিনে নিয়ে আসবো, কিন্তু এক্সপোর্ট করতে যাবো না। কেন এক্সপোর্ট কেন করবো? কারণ আমার টাকা তো স্ট্রং, তা আমার দেশ থেকে কিনতে গেলে তো ফরেনারদের বেশি বেশি টাকা খরচ করতে হচ্ছে, তো ও কিনবে না। তো এই প্রবলেম গুলো কিন্তু অ্যারাইজ হচ্ছে। সো দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ রেটের সাথে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট ডিরেক্টলি ডিপেন্ড করে, আপনার ডোমেস্টিক প্রোডিউসারদের সিচুয়েশনটা ডিপেন্ড করবে, এবং হচ্ছে গিয়ে আরো যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে আহ আপনি মানে কি বলা যায় যে ডোমেস্টিক প্রোডাক্ট ইউজ করবেন না ফরেন প্রোডাক্ট ইউজ করবেন, সেটা কিন্তু ডিপেন্ড করে। যেমন এই ক্ষেত্রে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই, দেখবেন ইন্ডিয়ার সাথে আমাদের কারেন্সির যে এক্সচেঞ্জ রেটটা এরকম যে ইন্ডিয়ার দেখবেন যে 80 রুপিজ ইকুয়াল টু বাংলাদেশে হয়তো $1 এরকম আসে, মানে 1 রুপি দিলে বাংলাদেশে $1 20 পয়সা পাওয়া যায়। তো স্বভাবতই আমাদের কি হয়, আমরা ইন্ডিয়ার প্রোডাক্টটাকে চিপার খুঁজে পাই,
যখনই আমরা ওদের থেকে কিছু কিনতে চাই আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট গুলোকে একটু চিপ মনে হয়। তো এই ক্ষেত্রে আসলে সুবিধাটা কি আর অসুবিধাটা কি? ইন্ডিয়া বা ইচ্ছা করে বা বাংলাদেশ ব্যাংকের পলিসিটা এমন করেছে, যদি ইন্ডিয়ার সাথে আমরা ভালো রিলেশন মেনটেন করতে চাই, সো ইচ্ছা করে আসলে এই পলিসিটা মেক করেছে, সো দ্যাট আমরা যেটা হবে যে আমরা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের প্রতি, ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেডটা বেশি হবে যেহেতু নেইবারিং কান্ট্রি, ট্রেডটা বেশি হবে এবং আমরা ইন্ডিয়ান প্রোডাক্টটাকে চিপ খুঁজে পাবো। বিকজ আমি দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আহ, আমার মানে 1 টাকা দিচ্ছি, সেখানে 1 টাকা খরচ করে আমি ইন্ডিয়ার 80 পয়সা মানে 1 টাকারও কম বা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। তো আমার কিন্তু ওগুলোকে মানে মনে হবে যে খুব মানে চিপ। সো আমরা কিন্তু ওগুলো কিনতে ইন্টারেস্টেড হয়ে যাব। তো এই যে এই পলিসি গুলো অনেক সময় দেখা যায় যে দুইটা কান্ট্রির মধ্যে যে রিলেশনশিপ, এটা মেনটেন করার জন্য কিন্তু আমরা ফরেন এক্সচেঞ্জ রেটটাকে ইম্পর্টেন্স দিই এবং সেভাবে কিন্তু অনেক সময় ফরেন এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করা হয়। আচ্ছা, আমি একটু পজ দিচ্ছি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, আমি একটু আসছি। ইন দ্য মিন টাইম ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আপনি একটু এটা গো থ্রু করতে পারেন। আমি একটু রেকর্ডিংটা পজ করলাম। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত যা যা স্টাডি করেছি মানে যা বোঝানোর চেষ্টা করেছে, এখান থেকে কোনো প্রবলেম আছে? না ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমি যেটা বলছি এটা স্লাইডেও দেখা গেছে যে আমি কিন্তু মেনশন করেছি। আবার আমি বইটা বারবার দেখাচ্ছি বিকজ আমি এই যে বলেছি যে আমি বইটা পড়ানো মানে বই পড়াটা বেশি পছন্দ করি। বিকজ দেখা যায় যে বইটা স্লাইডে তো জাস্ট আমরা শর্টকাটটা দিই, বইয়ে দেখা যায় যে আমরা বইটা যখন যাবে তখন ওখানে আরো বেশি ক্লিয়ার আইডিয়াটা পাওয়া যায়, এই জন্য বইটা ফলো করে পড়াই সবসময় আমি। সো এবার ফাইনালি আমাদের যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম যে পুরো চ্যাপ্টারটা ওভারভিউ, যে ওয়াই উই আর গোয়িং টু স্টাডি দা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে অলরেডি জানলাম। সো নাও ফাইনালি এখন আসবো হচ্ছে কম্পেয়ার করবো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট নিয়ে এবং ওয়াই উই স্টাডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। সো এই ফার্স্ট চ্যাপ্টারে এখানে আপনাকে একটা ওভারভিউ দিবে, জাস্ট একটা কিছু আইডিয়া দিবে, কিন্তু ডেপথ আইডিয়া গুলো হচ্ছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পাবেন। এখানে বইয়ের শেষে সাধারণত প্রত্যেকটা টপিকের শেষে বলেও দিয়েছে যে কোন চ্যাপ্টারে আপনি হচ্ছেন যে ওই টপিকটা সম্পর্কে জানবেন। যেমন স্ট্রাকচার অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এটা আমরা চ্যাপ্টার 7-এ পড়বো। যে এটা একদম ভালোভাবে আইডিয়া দেবে যে স্ট্রাকচার অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এটা কোথায় আছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এটা চ্যাপ্টার 8-এ পড়ায়। দেন হচ্ছে কি গভর্নমেন্ট ব্যাংকের যে সেন্ট্রাল এন্ড গভর্নমেন্ট ব্যাংক, এটা হচ্ছে চ্যাপ্টার 9 এন্ড 10 এরকম আছে। তো এগুলো সবগুলো বলেও দিবে যে কোথায়, এখানে জাস্ট একটা আইডিয়া নিয়ে যাব যে কি কি পড়বো। সো প্রথমে আসি হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো কি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে যে এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা বললাম, সেটা তো একা অপারেট হতে পারবে না। সেখানে অপারেট হওয়ার জন্য কিছু আহ সেটা অপারেট হওয়ার জন্য আমার সেখানে হচ্ছে গিয়ে কিছু কি এলিমেন্ট থাকবে আর কিছু কি ফ্যাক্টর থাকবে, কি ডিসিশন মেকিং ইউনিট থাকবে, তারা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে পড়ে। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে দুটো টাইপস করা হয়, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এন্ড নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইনক্লুডস লাইক ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, then financial companies, investment bank, মিউচুয়াল ফান্ড, এগুলো হচ্ছে কি আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোর মধ্যে বলে থাকি। আর নন ফাইন্যান্সিয়াল এগুলোর মধ্যে সাধারণত আমরা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে মর্টগেজ দেয় বা স্টক শেয়ার মার্কেট যেগুলো বলে থাকি, ওখানে যে ইনস্টিটিউট গুলো কাজ করে সেগুলোকে আমরা নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, অর্থাৎ সেখানে সরাসরি মানে টাকা পয়সার লেনদেনটা আমরা ওখানে সরাসরি দেখি না, কিন্তু ওখানে হচ্ছে গিয়ে আপনার ওখানে হচ্ছে আপনার যে চেঞ্জেস যেটা সেটা আমরা কিন্তু দেখতে পাবো। সো এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে ইনস্টিটিউট গুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু আপনার একটা আইডিয়া লাগবে, যে সাপোজ ব্যাংকের অ্যাক্টিভিটিস কি, ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাক্টিভিটিস কি, সেন্ট্রাল ব্যাংকের অ্যাক্টিভিটিস কি, আর কমার্শিয়াল ব্যাংক কিভাবে ফাংশন হচ্ছে, এই যে বিষয়গুলোকে জানার জন্য কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সম্পর্কে জানতে হবে।
আচ্ছা, তারপরে আছে আপনার হয়তো মনে হতে পারে যে দৌড় আমি ফাইন্যান্সিয়াল সিস্টেম সম্পর্কে জেনে আসলে কি করব। দেখেন আপনার এভরিডেজ অ্যাক্টিভিটিস ইজ রিলেটেড উইথ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। সাপোজ ইউ হ্যাভ ইউ নিড মানি, আপনি এখন কি করবেন? আপনি কি টাকা আমরা এখানে হাতে নিয়ে ঘুরে বেড়াই? আমাদের সবারই মোটামুটি ডেবিট কার্ড থাকে। আমরা ব্যাংকে যাই, সরি মাই মিস্টেক, এটিএম বুথে যাই, কার্ড পাঞ্চ করি, টাকা তুলি, দেন পারচেজ করছি। অনেকের ক্রেডিট কার্ড আছে, দেখা যায় যে ক্রেডিট কার্ডে অনেক ধরনের বেনিফিটসও থাকে। আমরা বেনিফিটস গুলো অ্যাভেল করার জন্য ওই ক্রেডিট কার্ড দিয়ে আমরা কিন্তু পারচেজ করি। তারপরে ধরেন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার আপনি কি করছেন, আপনার মোবাইলে এখন অ্যাপস থাকে আমাদের, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা জাস্ট লগ ইন করলাম বিকাশ। ওইটা অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা অংশ। বিকাশে লগ ইন করলে আমি দেখে নিলাম বিকাশে কতটুকু টাকা আছে, আমার পেমেন্ট করার পর বিকাশ দিয়ে পেমেন্ট করে ফেললাম। সো এটা আবার আরেকটা নাম আছে, এটা আমরা এটাকে বলে হচ্ছে কি ই ফাইন্যান্সিং। সো এই যে ই ফাইন্যান্সিংটাও যে হচ্ছে আমাদের, এই বিষয়গুলো কিন্তু এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেমের অংশ। তো আপনি যদি এটা স্ট্রাকচার না বুঝেন তাহলে এগুলো কিভাবে অপারেট করবেন, বা আপনার ক্যারিয়ারের সাথে, আপনার ফিউচার ক্যারিয়ার এটার সাথে রিলেটেড, আপনি ইনভেস্টর হন, আপনি এমপ্লয়ার হন, এমপ্লয়ি হন, আপনি রিলেটেড। ধর আপনার স্যালারি আসতেছে হচ্ছে গিয়ে বিকাশে, তাহলে বিকাশই আপনি অপারেট করতে জানেন না, বা এইটা কিভাবে রিলেটেড, বা কিভাবে সেভিংস আপনার ইন্টারেস্ট রেটের সাথে রিলেটেড, বা ইনভেস্টমেন্ট কিভাবে ইন্টারেস্ট রেটের সাথে, এই বিষয়গুলো যখন বুঝবেন না তখন কিন্তু আসলে আপনি ইন্টারেস্ট খুঁজে পাবেন না বিষয়গুলো। আচ্ছা, এবার আসি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। Financial crisis actually means the collapse in interest rate, হ্যাঁ, or collapse in interest rate, or the collapse in overall asset price in both financial and non-financial funds. তো যখন দেখা যাবে যে কোনো কারণে ইন্টারেস্ট রেটটা ফল করবে, বা হচ্ছে গিয়ে অ্যাসেটের যে ভ্যালু ছিল, সেটা বন্ডের ভ্যালু হতে পারে, সিকিউরিটিজ এর ভ্যালু হতে পারে, আপনার ইভেন ডিপোজিট যেটা ছিল সেখানে যে মানিটা ছিল সেটার ভ্যালু হতে পারে, সেটা যখন হঠাৎ করে শার্পলি ডিক্লাইন করবে, চট করে আপনি বুঝতেও পারবেন না, হঠাৎ করে প্রাইসটা ফল করবে। এটা বাংলাদেশের স্টক মার্কেটে মাঝে মধ্যেই হয়। তো এইটাকে আমরা বলি সাধারণত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা কি, বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়লে এই জায়গা থেকে কিভাবে আপনি ঘুরে দাঁড়াবেন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন। তারপরও এই যে যে এটা যে ইকোনমিতে ড্যামেজ করে এবং এই ড্যামেজটা কিভাবে আমরা রিকভার করি, এটা সম্পর্কে কিন্তু চ্যাপ্টার 8 এ আলোচনা করা আছে। যদি আমি চ্যাপ্টার 8 টাচ নাও করে, আপনি নিজে থেকে স্টাডি করে জানতে পারবেন। ওকে, দেন আসি হচ্ছে কি, ইয়েস, দ্য key important financial institute in financial system is central bank. So এই যে সেন্ট্রাল ব্যাংক কি, how central bank works, how central bank related with government. Actually central bank responsible for all financial activities doing by government. So কিভাবে সেন্ট্রাল ব্যাংক এগুলোকে মেইনটেইন করছে এগুলো সম্পর্কে আপনি জানবেন। দেন হচ্ছে গিয়ে মনিটারি পলিসিটা অ্যাকচুয়ালি এমন একটা পলিসি, এটা বাংলাটা আমি ভুলে গিয়েছি। মনিটারি পলিসি যেটা হয় যে যদি গভর্নমেন্ট মনে করে যে ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করতে হবে, অর কোয়ান্টিটি অফ মানি, অর্থাৎ মার্কেটে যে পরিমাণ টাকা আছে সবার হাতে, আমার হাতে, আপনার হাতে, ব্যাংকগুলোর হাতে, সব মিলায় যে টাকাটা আছে, which means money supply. So if government wants to maintaining the interest rate or quantity of money, then government use a tool, এটাকে একটা টুল বলা যায়। সো এই টুলটাই হচ্ছে মনিটারি পলিসি অ্যাপ্লাই করলে আপনি, it affects the interest rate, it affects the inflation rate. তাহলে সাপোজ এখন গভর্নমেন্ট ইনফ্লেশন রেট কমাতে যাচ্ছে, তখন কিন্তু গভর্নমেন্ট যেটা করবে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অ্যাপ্লাই করবে। সো সুন্দর মতো আপনার ইনফ্লেশন রেটটা মানে প্রাইস লেভেলটা হঠাৎ করে কমে আসবে, কিন্তু ওই দিক দিয়ে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে, মানে বেকারত্বের হার বেড়ে যাবে। তো এই যে পলিসি গুলো অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ, স্পেশালি মনিটারি পলিসি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল। এটা গভর্নমেন্ট মাঝে মধ্যে, আমাদের দেশে গভর্নমেন্টও কিন্তু অ্যাপ্লাই করে। তো এই যে মাঝে মধ্যে যে অ্যাপ্লাই করছে, তো এটা সম্পর্কে কি আমরা জানতে চাই না? মনে হয় না যে আমার একটু জানা দরকার? সো এগুলো কিন্তু আমরা জানতে পারবো। আচ্ছা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, আমি তো বুঝলামই যে বাংলাদেশ তো একা বসে নেই, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট করছে বিভিন্ন কান্ট্রির সাথে। এবং একটু আগে বলছিলাম যে বাংলাদেশে যে আরএনজি সেক্টরের কথাই বলছিলাম, যে বাংলাদেশে কিন্তু এটা একটা পলিসি যে আমরা ইচ্ছে করি কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটটা মানে টাকার ভ্যালুটাকে আমরা কম দেখাই। কম দেখানোর কারণে যেটা হচ্ছে যে ইউএস ডলারের এগেনস্টে টাকা অনেক চিপ মনে হয়।
সো যখন ইউএস ডলারের এগেনস্টে টাকা অনেক চিপ মনে হবে, ওরা কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পছন্দ করবে, কারণ চিপ। ওই যে বললাম $1 দিয়ে 2 কেজি চাল নিয়ে যেতে পারবে। এবং আমাদেরও সুবিধা কি কাছে, আমাদের দেশে তো প্রচুর চাল উৎপাদন হচ্ছে বা আমাদের দেশে প্রচুর ক্লথ উৎপাদন হচ্ছে, তো আমি যদি এটাকে এক্সপোর্ট করতে পারি ইউএসএ, দ্যাটস মাই প্রফিট। তো এই যে এইভাবে কিভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেম করে কাজ করছে, হ্যাঁ, কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করছে, কিভাবে হচ্ছে গিয়ে domestic but that export import have impact on domestic economies, or how our capital related with that policies, হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু। তারপরে এই যে ইন্টারন্যাশনাল আইএমএফ থেকে যে আমরা ফান্ড নিই, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ফান্ড নিই, মানে লোন নিই, কেন নিই, কিভাবে নিই, কিভাবে সলভ করি, and what are the role of those international financial institute, হ্যাঁ। তো এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হ্যাঁ। সো এই আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তো ওয়ার্ল্ড ব্যাংকই, সো এটা বুঝতে পারছেন। সো তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেম কিভাবে হচ্ছে, ওই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তারপরেও এগুলা এক্সপ্লোর আরো বেশি করব হচ্ছে চ্যাপ্টার 16-এ, কিন্তু মোটামুটি এই কোর্স থেকে বা এই বই থেকে আপনি যখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সম্পর্কে পড়বেন, এগুলো কিন্তু জানবেন। আচ্ছা, ব্যাংক নিয়ে তো আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলে ফেলেছি। সেটাই বলেছি যে why bank taking accept a deposit, or why bank borrowing money to the lenders, or how the commercial bank works, what is savings account, current account, then how the loan actually related with the deposit, then how the non-financial institute works, what are the types of bank, different types of interest rate, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো, এবং এটা খুব ফার্স্ট জানবো আমাদের নেক্সট চ্যাপ্টার গুলো এইসবের উপরে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনোভেশন, যেটা আমার খুব মজা। এই যত টেকনোলজি আপডেটেড হবে তত বেশি ফাইন্যান্সিয়াল ইনোভেশন আসবে, অর্থাৎ ক্যাশটার এগেনস্টে আপনি ডিফারেন্ট মানে টাকা আসলে আমরা ইউজ করবো না, বা হ্যান্ড ক্যাশ যেটাকে আমরা বলছি, এটা আমরা ইউজ করবো না। এটার এগেনস্টে ডিফারেন্ট পেমেন্ট প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে। লাইক 2-3 বছর আগেও এখন যতটা আমাদের দেশে ক্রেডিট কার্ড ইউজ হয়, আমরা কিন্তু এতটা ইউজ করার কথা চিন্তা করতাম না। বা মোবাইল ব্যাংকিং, যেটাকে ই ফাইন্যান্স আমি একটু আগে বলছিলাম, এটা যতটা ইউজ হচ্ছে আমরা কিন্তু এতটা ইউজ করছি না। এগুলো দোজ আর দ্য ফাইন্যান্সিয়াল ইনোভেশন। দেখেন এখন এটিএম বুথ এত বেশি যে এই অটোমেটিক টেলার মেশিন, এই বুথটার কারণে আমাদের জন্য কিন্তু টাকা উইথড্র করাটা খুব ইজি, এবং উইদাউট মেকিং এনি কাইন্ড অফ পেমেন্ট উই ক্যান উইথড্র মানি। তো আমি কি করব? আমি কি তাহলে টাকা নিয়ে ঘুরে বেড়াবো? দেখেন, টাকা নিয়ে ঘুরে বেড়ানো একটা রিস্কি ব্যাপার, যে কোনো সময় এটা হারায় যেতে পারে। কিন্তু আমার যদি ক্রেডিট কার্ড থাকে, সেটা আমি ওনার ছাড়া আসলে ক্রেডিট কার্ড দিয়ে টাকা উইথড্র করা পসিবল না। আমার অ্যাকাউন্টে একটা সিকিউরিটি থাকে। সেই যে অ্যাকাউন্টের সিকিউরিটি মেনটেন করার জন্য দেখেন একটা নতুন ইনোভেশন আসে, এটিএম বুথ। সো আমি সেখান থেকে কিন্তু টাকা উইথড্র করছি আরো ইজি। এখন দেখেন, আমি যেভাবে এটাকে যত ভালোভাবে অপারেট করতে পারবো, আপনারা যেভাবে পারবেন, দেখেন আপনার বাসায় যে ড্রাইভার আছে বা আপনার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, তার পক্ষে কিন্তু পসিবল না। তার জন্য কি কিন্তু সে কিন্তু ঠিকই মোবাইল ফোন বুঝে, হ্যাঁ। তো তার জন্য সুবিধা দিতে কি চলে আসলো তখন, এই যে মোবাইল ফোন ভিত্তিক বিভিন্ন ধরনের ব্যাংকিং সিস্টেম, যেটাকে ই ফাইন্যান্স এর মধ্যে পড়ছে, সেটা চলে আসলো। তো দেখেন, ও কিন্তু মোবাইলের অ্যাপসও বুঝে না, কিন্তু ও জানে যে এত নাম্বার প্রেস করলে বিকাশে ঢোকা যায়, ওখানে যে 1 প্রেস করলে টাকা চলে যায়, 2 প্রেস করলে টাকা চলে আসে, এইটুকু কিন্তু সে ঠিকই বুঝে। তো এইভাবে কিন্তু তাকেও একটা কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল ইনোভেশন। এখন দেখেন আপনার বাসায় যে হোমমেক হেল্পিং হ্যান্ড আছে, তারও কিন্তু বাড়িতে টাকা পাঠানোর দরকার হতে পারে। তো সে কি ওই ব্যাংক সিস্টেম বুঝবে যে ব্যাংকে যায় ওখানে চেকটা পাঠিয়ে দিলেই হয়ে যাবে, বা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে, বা ওর কি একটা অ্যাকাউন্ট আসলে একটা কমার্শিয়াল ব্যাংক খুলে দিবে বা একটা স্টেট ওন ব্যাংক খুলে দিবে? কিন্তু দেখেন, ওর কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা নেই, সহজে বিকাশ খুলতে, সে বিকাশ টু বিকাশ টাকা পাঠিয়ে দিতে পারবে। অথবা ও তো আসলে সাইনই করতে পারে না, সো আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলবে? বুঝতে পারছেন কোন বেসিসে আসলে ই ফাইন্যান্স গুলো এসেছে। তো এই যে যে আমরা যে ডিফারেন্ট মেথড, পেমেন্ট মেথড ইউজ করছি, হ্যাঁ, এবং ফিউচারে আরো বেশি আসবে। তো এইগুলো কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই যে এগুলা নিয়ে স্টাডি করব। এবং আমার যেটা ধারণা একটা সময়, যে ব্যাংকিং সিস্টেমটা একসময়
অবসলিউট হয়ে যাবে। মানে ব্যাংকিং সিস্টেম বলতে বুঝেছি ওটা না, মানে এই যে যে একটা ধরেন এক জায়গায় একটা বুথের মতো মানে আমরা জানি যে একটা অফিসের মতো থাকে, সেখানে অনেক কিছু, ওগুলো কিছু করা দরকার হবে না। দেখা যাবে যে আমরা কম্পিউটারে নিজের অ্যাকাউন্ট নিজে মেনটেন করতে পারবো, মানে ওখানে বসে একটা অফিস সেটআপ দিয়ে আসলে কাজ করা দরকার হবে, আমি সেটা বলেছি। এটা এটা হয়ে যেতে পারে। সো ফাইনালি যেটা হচ্ছে গিয়ে ম্যানেজিং রিস্ক অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ওটা বাদই দেন, আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সবকিছু বাদ দিলাম। আপনি অ্যাজ এ ইনভেস্টর নিজের কথা চিন্তা করেন। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যান আপনাকে একটা রিস্ক নিতে হয়, যে এবং এটার সাথে যে অ্যাপ্লাইড ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ দুটোই চলে আসবে, দুটো একসাথে কথা বলছি। আপনাকে একটা রিস্ক নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ধরেন স্টক মানে কিনছেন, সিকিউরিটিজ কিনছেন কোন একটা ফার্মে। তো আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি যে পরিমাণ ইনভেস্টমেন্ট করছেন এটার রিটার্নটা পাবেন কিনা। তারপরে হচ্ছে রিয়েল জায়গায় ইনভেস্টমেন্ট করছেন কিনা, বা আপনি যখন ডিপোজিট করছেন আপনার ডিপোজিটটা প্রপারলি ওপেন হচ্ছে কিনা, আপনার অ্যাকাউন্টটা আপনি মেইন অপারেট করছেন কিনা, সেখানে কোনো লুপহোল আছে কিনা, এই যে বিষয়গুলো বোঝা দরকার হয়। সো এইগুলা যদি আমরা ভালোভাবে আইডিয়া না রাখি আমাদের পক্ষে পসিবল না। বা অনেকেই চিন্তা করেন যে ইন ফিউচার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এই সেক্টরে হচ্ছেন গিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করবেন। আমি আমার ফার্স্ট ক্লাসে এটা বলেছিলাম যে আপনি যদি ব্যাংকার হন, কেউ যদি ব্যাংকার থাকেন এখানে, দেখবেন যে আপনাদের এই কোর্সটা করাইতে পাঠাবে। কারণটা কি? কারণ আপনাদের একটা সাউন্ড নলেজ লাগবে পুরো ওভারঅল সিস্টেমটা নিয়ে। সিম্পল, আপনাকে বললাম আইএমএফ, আমি দেখেন এখন কিন্তু প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে বলছি, বিকজ আমি জানি যে আপনারা এগুলো জানেন না। কিন্তু আপনি ব্যাংকার, আপনি আইএমএফ সম্পর্কে জানেনই না যে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডটা কি, বা কিভাবে ওরা অপারেট করে, বা ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে অপারেট করে। ওয়ার্ল্ড ব্যাংক কেন বাংলাদেশকে লোন দিচ্ছে, ইন্ডিয়াকে দিচ্ছে না, বা বাংলাদেশ ইন্ডিয়া কাউকে লোন না দিয়ে নামিবিয়াকে দিয়ে দিল। এই যে এগুলো বিভিন্ন ধরনের পলিসি, কেন এগুলো করছে আপনি যদি নাই বুঝেন তাহলে আপনি কিসের ব্যাংকার? বিষয়টা অনেকটা এরকম। তো এই যে বিষয়গুলো সম্পর্কে যদি আমরা কি ফাংশনিং গুলো বুঝতে চাই, এবং ধরেন আমি এগুলা কিছুই করলাম না, আমি অ্যাজ এ এন্টারপ্রেনার কাজ করলাম, তাহলে আমার নতুন যে ভেঞ্চার সেখানে যখন আমি ইনভেস্টমেন্ট ডিসিশনে যাব, বা আমি যখন হচ্ছে পার্টনারশিপ বিজনেসে যাওয়ার পার্টনারদের সাথে আমার যে ফাইন্যান্সিয়াল যে ডিল গুলো হবে এগুলো কিভাবে করব, এগুলা আরো কিছুতে যদি না যায়, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার যে ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওইটা যে প্রপারলি অপারেট করা যায়। সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্সটা কি? কারেন্ট অ্যাকাউন্টে অপারেট করবো না সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড হোল্ড করবো না করবো না, যে অনেক ধরনের বিষয়গুলো আসে। এই যে অ্যাপ্লিকেশন গুলো, অর্থাৎ এগুলো শিখে আপনি কিন্তু আপনার ক্যারিয়ারে বলেন আপনার রিয়েল লাইফেও কিন্তু আপনি এগুলা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো দ্যাটস ইট। এই আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এগুলো সম্পর্কে জানতে পারবো যে আমরা কেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সম্পর্কে পড়ছি বা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে পড়ছি। সো ওভারঅল একটা আইডিয়া পাওয়ার জন্য কিন্তু আমরা এখানে যাচ্ছি। এবার আপনার প্রশ্ন হলো, ম্যাডাম এত কিছু পড়লাম বুঝলাম, আপনি কোশ্চেনটা কি করবেন ওইটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। সো এই জন্য আমি সেটাই সেই জায়গায় এখন যাচ্ছি যে আমি আসলে কোশ্চেন গুলো কি করতে পারি। সেটা হচ্ছে এই যে এই এক্সেল ফাইলগুলো একটু রান করা আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। খুব ইজি, যদিও আপনারা অনেকে পারেন, জাস্ট একটু দেখানোর কাজ। তো এইখানে হচ্ছে প্রথমে একটু বইয়ের শেষে 53 পেজে আপনারা যে দেখবেন যে আমি যা বলেছি এটা মোটামুটি সামারিটা 53-54 পেজে দেওয়া আছে। ওখানে আপনারা সামারি পাবেন কি কি পড়িয়েছি এই চ্যাপ্টার থেকে। দেন হচ্ছে গিয়ে যদি অত কষ্ট করে না করতে চান তাহলে কি আইটেম দিয়ে খুঁজে বের করতে, যেমন আপনার মনে হয় যে ব্যাংকের ডেফিনেশন জানতে চান, তাহলে আপনি এখান থেকে চলে যাবেন, বা বন্ডের ডেফিনেশন জানতে এখানে পেজ নাম্বার দিয়ে মেনশন করা আছে, আর নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে এই যে। So those are some kind of sample question. আমি নরমালি এই স্যাম্পল কোশ্চেন থেকেই কোশ্চেন করতে পছন্দ করি, যাতে এখান থেকে যদি আপনারা স্যাম্পল কোশ্চেন গুলো দেখেন এখান থেকে আপনাদের আইডিয়া থাকে। সো আপনি সেখানে কথা বলবেন, যেমন আমি 14 নাম্বার উপর যেহেতু আমার স্পটলাইটটা পড়ে আছে আমি এটা দিয়ে বলছি যে হোয়াট টাইপ অফ রিস্ক ডু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ফেস। তো দেখেন একটু আগে আমি রিস্ক টেকিং এর কথা বলছিলাম, রিস্ক টেকিংটা কি ছিল, যে আমি বলছিলাম যে ধরেন আপনাকে যখন লোন দিচ্ছে ওখানে কিন্তু আপনিও যখন একটা রিস্ক নিচ্ছেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট একটা রিস্ক নিতেছে, যে যাদের কাছে মানে যাদের কাছে সে টাকাটা ধার দিচ্ছে তারা আসলে লোনটা রিপে করবে কিনা, অ্যাসেট ভ্যালুটা বের করা একটা বিষয় থাকে। তারপরে হচ্ছে গিয়ে সিকিউরিটিজ মানে বন্ড মার্কেট ফল করলো কিনা, ইন্টারেস্ট রেট বেড়ে গেল কিনা, এগুলো হচ্ছে এই ধরনের রিস্ক তারা ফেস করে। তো তারপরে হচ্ছে গিয়ে
তারপরে এই যে বললো ইজ এভরিবডি ওটসেন অফ when the interest rate rise, ইন্টারেস্ট রেট যখন বাড়ে সবাই কি আসলে খারাপ অবস্থায় যায়? মোটামুটি দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়লে আমি যদি অ্যাজ এ ইনভেস্টর চিন্তা করি আমি খারাপ অবস্থায় চলে যাব, বিকজ আমি যেহেতু লোন নিয়েছি আমাকে কিন্তু হাই ইন্টারেস্ট রেটে লোনটা রিপে করতে হবে। বাট অ্যাজ এ ডিপোজিটর আমি কিন্তু আবার ভালো থাকবো, বিকজ এখন ইন্টারেস্ট রেট 10% বাড়লা মানে কি আমি আমি ধার নিলে আমাকে 10% ইন্টারেস্ট রেট দিতে হবে, কিন্তু ডিপোজিটে মানে আমি যখন সেভিংস করছি আমাকে কিন্তু ব্যাংক আমার 10% রেটে ইন্টারেস্ট রেট দিতে হবে, বিকজ ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। তো বোথ পার্টি কিন্তু বেনিফিট মানে ওরসন অফ এক পোর্শন বেনিফিটেড হয় আর এক পোর্শন কিন্তু। সো এইখান থেকে হচ্ছে ছোট ছোট এগুলো সবই স্মল কোশ্চেন, আমি এখান থেকে আসলে কোশ্চেন গুলো করতে পছন্দ করি, ছোট ছোট কোশ্চেন গুলো আমি করব এবং প্রত্যেকটারই অ্যান্সার আপনি বই থেকেই পাবেন। এবং আরো একটু ফাইন্ড আউট করার জন্য ইজি ওয়েটা বলে দিই, প্রথম কোশ্চেনটা পাবেন দেখবেন যে প্রথম প্যাসেজ থেকে, তারপরটা সেকেন্ড প্যাসেজ থেকে, এইভাবে ওরা কিন্তু কন্টিনিউটি মেনটেন করে কোশ্চেন গুলো করেছে। ওকে, সো এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। So that's it. In next class, we will talk about the financial system, overview of financial system. So তখন দেখবো যে এতক্ষণ তো খালি কথা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল সিস্টেম মার্কেটটা কি, যে একজনের কাছে অনেক বেশি টাকা আছে আর একজনের কাছে কম টাকা আছে, তো যার কাছে বেশি টাকা আছে তার থেকে কম টাকা যার কাছে আছে তার কাছে আমরা ট্রান্সফার করে দেবো, এইটাই। সো এই ট্রান্সফারটা কিভাবে হচ্ছে থ্রু দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট সেটারই কথা বলবো মেইনলি নেক্সট চ্যাপ্টারে। দেন আমরা কিন্তু এখনো ডেট বা ইকুইটি মার্কেটের ব্যাপারে আসি নাই। তারপরে হচ্ছে গিয়ে প্রাইম এই ডেট মার্কেট বা ইকুইটি মার্কেটে কিন্তু শর্ট টার্ম লোন, লং টার্ম লোন এই ধরনের বিষয়গুলো আসে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যখন সিকিউরিটি মার্কেটে যাব সেখানে হচ্ছে প্রাইমারি মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেটে কিন্তু এই যে সিকিউরিটির ক্ষেত্রে প্রাইমারি মার্কেটও থাকবে আবার সেকেন্ডারি মার্কেট থাকবে, যে প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট গুলো কি এগুলো সম্পর্কে জানবো। তারপরে এক্সচেঞ্জ রেটটার কথা কিন্তু বললাম, কিন্তু একবারও কিন্তু বলি নাই যে এগুলো আসলে চ্যাপ্টার ওয়াইজ আসবে আস্তে আস্তে, এই জন্যই আসলে ভেবে যাইনি। এক্সচেঞ্জ রেটের কথা বলেছি যে এক্সচেঞ্জ রেটের উপর ডিপেন্ড করছে দুইটা কান্ট্রির ভলিউম অফ ট্রেড, বাট এই যে এক্সচেঞ্জ রেটটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব এগুলো কিন্তু বলি নাই। তো এগুলো সম্পর্কে কিন্তু নেক্সট চ্যাপ্টারে আমরা জানতে পারবো। তো এটার স্লাইড আমি একটা মেক করা আছে মনে হয়, যদি প্রয়োজন বোধ করি তাহলে আমি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ক্লাসে স্লাইড যেহেতু অলরেডি শেয়ার করা আছে, আজকে ক্লাস শেষ হলে আমি ইনশাআল্লাহ রেকর্ডেড ভার্সনটা আপনাদের সাথে শেয়ার করে দেব। নাও the question answer section, if you have any question you can ask me. Okay. আচ্ছা, শাহানা কোনো কোশ্চেন আছে? সরি সাহারা, আরটা বোঝা যায় না। সাহারা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? না ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু সাজেস্ট করব যে আজকে একটু একটু রিডিং করেন। আমি যে বইটা বলেছি এটা মেইনলি খুব ইজি। আচ্ছা, আপনাদের সাথে আরেকটা ফিচার শেয়ার করি, তাহলে আপনার জন্য আরো মজা হবে। আই থিংক আপনার ভালো লাগবে। আমি অনেক সময় এই ফিচারটা ফলো করে স্টাডি করে থাকি। জাস্ট আমার বইটার চ্যাপ্টার 1 এ চলে যাই। হ্যাঁ, এখানেই গেলাম। আপনারা তো এটা দেখতে পাচ্ছেন, আমি এটা ফাইলটা ওপেন করেছি হচ্ছে এক্সপ্লোরারে। আপনিও যেটা করবেন যখন আপনি ল্যাপটপ দিয়ে ওপেন করবেন ফাইলটা এক্সপ্লোরার, হ্যাঁ সেটাতে ওপেন করবেন। ওপেন করলে দেখেন এই যে এখানে যে কন্টেন্ট গুলো মানে ফিচার গুলো আমাকে এক্সপ্লোরার দিচ্ছে, তার মধ্যে একটা কন্টেন্ট আছে হচ্ছে রিড অ্যালাউড, অর্থাৎ জোরে পড়বে। আমি কি করব, রিড অ্যালাউড এটা ওপেন করে দিলাম। 16 Part 1 Introduction Function of Financial Markets. Financial markets perform the essential economic function. সো আপনি কি শুনতে পাচ্ছেন, ও নিজেই আমার জন্য রিড করছে। দো ইটস এ বোরিং থিং, বাট অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমি হয়তো বিজি, আমার হয়তো বইটা দেখার সময় নেই, আমার পড়তে ইচ্ছে করছে না, আপনি জাস্ট এই রিড অ্যালাউডটা ওপেন করে দিবেন। এটা দুটো বেনিফিটস আছে। আমাদের কিন্তু একসাথে 6টা ইন্দ্রিয় কাজ করে। আপনি যদি ল্যাপটপের ডিসপ্লের দিকে তাকায় নাও পড়তে চান, আপনার মানে আপনার হিয়ারিংটা কিন্তু কাজ করতে থাকবে। সো আপনি যখন এই যে রিড অ্যালাউড দিয়ে দিবেন সুন্দর করে নিজে নিজে পড়বে, তো দেখবেন যে
ও 10 মিনিট ধরে বলে যাচ্ছে, আপনার মাথায় 2-3টা হলেও ইনফরমেশন ঢুকে যাবে। সো আপনি হয়তো অন্য কাজে বিজি আছেন, কিন্তু রিড অ্যালাউড দিয়ে দিলে ও বলতে থাকবে, আর কি শুনে 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 কিছু শিখবেন। সেকেন্ড, আপনার প্রনাউন্সিয়েশনটা ভালো হবে। ও যেভাবে প্রনাউন্স করবে দেখা যাবে যে শুনতে শুনতে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাব। দেখা যায় যে আইএলটিএস দিতে গেলে সবসময় এটা বলে যে শোনার অভিজ্ঞতা করতে, লিসনিংটা বাড়াতে বলে। তো এখানে যখন আমার লিসনিংটা আমার বেশি বাড়বে, আমার দেখা যাবে ভালো। আমি নিজেই কাজ করি, কালকে আমার গলা ব্যথা, তো গলাও ব্যথা মাথাও ব্যথা এটার কারণে। তো আমি কি করলাম, রিড অ্যালাউড দিয়ে দিলাম, কারণ আমি জানি কোথায় কি কি আছে। আমার কাছে জাস্ট মনে হলো যে ওভারঅল কেউ যদি আমাকে একটু পড়ে শোনায় তো আমার ভালো লাগতো। আমি জাস্ট আরেকবার শুনলাম, শুনে জিনিসগুলো মনে করলাম যে ওকে ফাইন, এই চ্যাপ্টারে এই জিনিসগুলো আছে, এগুলো নিয়ে কালকে ক্লাস আলোচনা করবো। আমারও যখন হেল্প হলো, আমার লিসনিংটাও বাড়লো, আবার আমি কিন্তু অল্প কষ্ট করে জিনিসগুলোকে ফাইন্ড আউট করলাম। আপনারা এই ফিচারটা চাইলে অ্যাভেল করতে পারেন, ঠিক আছে? কিন্তু এটার জন্য যেটা কষ্ট করে করতে হবে, যে আমরা সাধারণত অ্যাডোবিতে ওপেন করি, আমরা এক্ষেত্রে ওপেন করব হচ্ছে কি এক্সপ্লোরারে ফাইলটা, পিডিএফ ফাইল। এটা কি জানতেন আগে এই ফিচারটা সম্পর্কে কেউ? কি তারিকুল জানতেন? আচ্ছা, সো জাস্ট হচ্ছে এক্সপ্লোরার, এই যে সবাই সবাই তো দেখতেই পাচ্ছেন, আমি এই যে যেটা, এটা কি দেখতে পাচ্ছেন? এটা তো ওপেন করেছে, এক্সপ্লোরারে ওপেন করবেন। এটা মোজিলাতে তো ওপেন করা যায় না, মানে এক্সপ্লোরার যেটা আমাদের ওয়েব ব্রাউজার, এক্সপ্লোরারে ওপেন করবেন, তাহলে হচ্ছে এই সুবিধাটা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে আমি ক্লাস টেস্টের ব্যাপারে একটু বলে নিই। ক্লাস টেস্ট আমি নিব হচ্ছে কি 30 তারিখ। নেক্সট ক্লাসে আমি কোনো ক্লাস টেস্ট নেব না। নেক্সট ক্লাসে আমি আরো 2টা 2.5টা মানে 1.5টা চ্যাপ্টার শেষ করব। আর দেন মানে আমি কামিং আপ উইক, নেক্সট উইকের পরের উইকে আমার হচ্ছে ক্লাস টেস্টটা হবে, এবং সেকেন্ড হাফে, অর্থাৎ আমার যে ফার্স্ট হাফ থাকে 2:15 টু সামথিং, ওই হাফে আমি ক্লাস টেস্ট নেব না। পরে লাস্ট হাফে যে ধরে আসরের ওয়াক্তের পরে হচ্ছে কি আমরা আমাদের ক্লাস টেস্টে যাব। এবং নেক্সট ক্লাসে আমি দুটো জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এক্সেল এর কিছু বেসিক ফাংশন দেখাবো, কাজ, ডেটা ইনপুটের ব্যাপারে। আর হচ্ছে গিয়ে অনেকেই যেহেতু এটা ফার্স্ট সেমিস্টার গ্রিনে, সো সেই ক্ষেত্রে আপনি আসলে গুগল ক্লাসরুমের মাধ্যমে কিভাবে ক্লাস টেস্টটা অ্যাটেন্ড করবেন সেটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিব আপনাদের, দ্যাট আপনাদের জন্য কোনো ডিফিকাল্টিজ ক্লাস আপনাদের ফেস টেস্টের সিলেবাসটা কি? ক্লাস টেস্টের সিলেবাস আমি প্রথম 2টা চ্যাপ্টার করব, 1 and চ্যাপ্টার 2। 1 আর 2? হ্যাঁ, ওকে। 1 তো অলরেডি কমপ্লিট করে ফেললাম, 2টা নেক্সট উইকে কমপ্লিট করব, দেন এই দুটো চ্যাপ্টারের উপরে ক্লাস টেস্ট। ঠিক আছে? সো আমি যেটা করব যে আমি আপনাদেরকে ইভেন গুগল ক্লাসরুমে এটাও দেখিয়ে দিব যে কিভাবে গুগল ক্লাসরুম ইউজ করে আপনি ক্লাস টেস্টটা অ্যাটেন্ড করবেন, এবং কিভাবে ওখানে ফাইল আপলোড করবেন। সো যারা একদম নিউ কামার তারা যাতে ওয়ারি না হয়ে যায়, কোনো সমস্যা নেই, সব শিখাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি খুব দ্রুত রিকভারি করতে পারি। জি ম্যাম। ঠিক আছে? আর আপনাদেরও একই কথা, যদি দেখেন যে কোভিড এর সিনড্রোম দেখা দিচ্ছে, বেটার হচ্ছে আইসোলেশন মেনটেন করবেন। এন্ড মেডিসিন মিন্স নাপা বা সিম্পল ঠান্ডা জ্বরে যে মেডিসিন গুলো থাকে সেগুলো ফলো করবেন। এর সাথে প্রচুর পরিমাণ এখনো কি কোভিড আছে বাংলাদেশে? হ্যাঁ, আমি হচ্ছে কি এটা আমিও বিলিভ করতাম যে আসলে বাংলাদেশে মনে হয় কোভিড নাই। বিশ্বাস করেন, আমি যে কষ্ট পেয়েছি আমি জাহির করছি না, বাট আমি সিরিয়াস টিচার। অ্যাটলিস্ট আপনারা মনে হয় আমার গুগল ক্লাসরুম দেখে বুঝতে পেরেছেন যে আমি ম্যাটেরিয়াল শেয়ার করব, এইসব ব্যাপারে আমি খুব সিনসিয়ার। অথচ এই উইকে আমি একটা বিবিএ ক্লাস নেইনি, আমি এতটাই সিক হয়ে গিয়েছি। যদিও আমার টেস্টের রেজাল্ট নেগেটিভ আসছে, জাস্ট ম্যাম আমার আব্বুর 2বার হয়েছে, এখনো আব্বু অসুস্থ। হ্যাঁ ইভেন আমি আমাদের যে লাস্ট সেমিস্টার ছিল, ওই সেমিস্টারের লাস্টের দিক থেকে আমি গতকালকে ম্যাম একটু সুস্থ হয়েছে। আপনার ফার্স্ট ক্লাসটাও আমি অ্যাটেন্ড করতে পারিনি, সেই দিনও আমার অনেক জ্বর ছিল, মানে জান্নাতুল বুঝতে পারছেন, মানে ফিভারটা কি খুব যে ফিভার তা না, কিন্তু 100-101 এরকম, কিন্তু আপনাকে এত কষ্ট দিবে। আমার প্রত্যেকটা মাসল ব্যথা করে, জি হাতে ম্যাম, সেম শরীর হ্যাঁ, অনেক ব্যথা শরীর থাকে। ব্যথা করে, আর হাত পায়ের প্রত্যেকটা মাসল ব্যথা করে, খুব উইক। আপনি কিন্তু খাবারের টেস্ট চলে যায়, খাবারের টেস্ট জি চলে যায়, ম্যাম, খেতে পারবেন না,
আমি আমার কিন্তু জ্বর ছিল 103 এর মতন ছিল, 102 থেকে 3 টানা 3 দিন জ্বর এরকম। পরে আমার একটু এরকম জ্বরটা কমে। আমার হচ্ছে কি জ্বর হচ্ছে, জ্বর নামছে, আবার হচ্ছে কি এখন যেমন ফিভার নেই, যেমন এখন কি একটু ভালো বোধ করছে, আপনাদের ক্লাস নিতে কষ্ট হচ্ছে না, সকালে ক্লাস নিতে কষ্ট হয়েছে খুব। তো ওটাই বললাম, কোভিড আমরা ভাবছি নাই, কিন্তু যাদের হচ্ছে তারা বুঝতে পারতেছে যে এটা কি পরিমাণ শরীরের উপর একটা ধকল ফেলে। তো আমি একটু রিকোয়েস্ট, আব্বুর অলরেডি 2 বার হয়ে গেছে এর মধ্যে। ফার্স্ট একবার হলো, এই যে এখনো আব্বু বাসায়। ওনাকে বলেন যে আইসোলেশনটা মেনটেন করতে, আর ফুড মানে যেটা ভিটামিন সি জাতীয় খাবার এগুলা যাতে একটু বেশি খায়, এটাই, আর তো কিছু বলা নাই রিকভারির ক্ষেত্রে। তো সবাইকে বলবো যে একটু মেইনটেইন করো, which means my startup class, it's not a big deal, কোনো সমস্যা না, ওটা রেকর্ডেড ভার্সন দেওয়া আছে, আমি বলে দিই রেকর্ডেড ভার্সনটা দেওয়া আছে, ওটা একটু দেখে নেবেন। ও সরি, আজকে আপনারা চ্যাট বক্সে কেউ নাম আইডি দেন নাই, অ্যাটেন্ডেন্স পাবো কোথা থেকে? একটু চ্যাট বক্সে নাম আইডি দিয়ে দেন, ভুলে গিয়েছি বলতে। ওকে ম্যাম, এখনই দিয়ে দিচ্ছি। একটু আমি ওয়েট করছি, সবাই একটু চ্যাট বক্সে নাম আর আইডিটা দিয়ে দেন, আমি বলতে ভুলে গেছি, মাই মিস্টেক। সো ওখান থেকে হচ্ছে কি আমি আপনাদের নাম আর আইডিটা পেয়ে যাবো, মানে অ্যাটেন্ডেন্স আমার যদিও অটো জেনারেটেড একটা হয়, বাট তারপরও আমি ক্রস চেক করে দিই। সো চ্যাট বক্সে নাম আর আইডিটা দিয়ে দিই। আমি সাহারাটা পেয়েছি, আনসারিটাও পেয়েছি। মুশফিকুর আপনি এখনো দেননি, মুশফিকুর এন্ড তারিকুল। ম্যাম আমি দিয়েছি। আচ্ছা হ্যাঁ পেয়েছি, সবাটাই পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখাবে, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে গুগল ক্লাসরুমে যে স্ট্রিমটা যেটা আছে সেখানে একটু পোস্ট করে দিবেন, আমি সেখানে সেই ওয়াইজ আপনাদের কোশ্চেন অ্যান্সার দিই। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।